তারা এবং অবশ্যই যাদের ডায়াবেটিস রয়েছে তাদের। কিন্তু আজকে এই টপিকটা আমরা এই কারণে স্পেশাল রেখেছি যাতে সাধারণ মানুষেরা বুঝতে পারেন যে প্রত্যেকদিন দৈনন্দিন যে খাবার দাবারগুলো খান ওগুলোর গুরুত্ব ডায়াবেটিস ম্যানেজমেন্টে কতখানি রয়েছে। সেটা টাইপ 1 হতে পারে, টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, জেস্টেশন ডায়াবেটিসের ক্ষেত্রেও হতে পারে। আমরা চেষ্টা করব খুব সহজ সরলভাবে আপনাদের কাছে পরিবেশন করার। আজকে আমাদের সাথে রয়েছেন এই প্যানেল ডিসকাশনে রিম্পা ম্যাম রয়েছেন আমাদের সাথে। তো রিম্পা ম্যাম হচ্ছেন একজন একাডেমিশিয়ান এবং নিউট্রিশন প্রফেশনাল উইথ ওভার 19 years of experience in the food science, nutrition, counseling, and education. She holds a PhD in food and nutrition, and her strong academic foundation is complemented by the professional certifications, including the postgraduate certificate in the diabetes education. And she has a specialized training in the child psychology, cultural curriculum development, and the communication skills. And she is awarded like the gold medalist at the University of Calcutta, I think. So congratulations, ma'am, and she has the many experience in the research field also. So we welcome you in today's Thank you. session, Thank you. and thank you, ma'am. It's my also honor Next to আমাদের be সাথে in this রয়েছেন program. Yes. থ্যাংক ইউ ম্যাম। আজকে আমাদের সাথে আরেকজন রয়েছেন খুব স্পেশাল বন্ধু আমাদের, মিস্টার অরিত্র। ওর পরিচয় অনেক রকমের পরিচয় রয়েছে ওর। আমি খুব প্রথম পরিচয় যেটা আমি দিতে চাই যে ও হচ্ছে নিউট্রিশনিস্ট, সাথে সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর, ইউজিসি নেট কোয়ালিফাই করেছে ইন লাস্ট ইয়ার, অ্যান্ড অলসো ও টাইপ 1 ডায়াবেটিস জার্নিটা সাকসেসফুলি লিড করছে এবং টাইপ 1 ডায়াবেটিস নিয়ে সুন্দর জীবনযাপন ও করে। তা এর সাথে ও হচ্ছে আমাদের ডের তরফ থেকে T1D স্টার অ্যাওয়ার্ড 2024 সালে পেয়েছে। T1D স্টার অ্যাওয়ার্ড ও এমএস, যেহেতু ও ইউজিসি নেট কোয়ালিফাই করেছে উইথ জেআরএফ সেটাতে। আর ওর আলাদা আরেকটা পরিচয় রয়েছে, ও খুব ভালো গায়ক, সুরকার। এবং উই ওয়েলকাম ইউ অরিত্র আজকের সেশনে তোমাকে। Thank you. আমাদের সাথে আর একজন প্যানেলিস্ট রয়েছেন, আপনারা অনেকেই ওর সাথে পরিচিত, কারণ প্রত্যেকটা দিনের ডায়েটিশিয়ান আপডেট প্রোগ্রাম বা ডায়াবেটিস এডুকেটর আপডেট প্রোগ্রামে আপনারা ওনাকে দেখেছেন বিং দ্য মডারেটর। আজকে উনি আমাদের সাথে প্যানেলিস্ট হয়ে রয়েছেন। উনি রয়েছেন সুকন্যা সামন্ত, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, সাথে সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর, এবং দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের ডায়াবেটিস অ্যাওয়ারনেস এর সাথে যুক্ত। এবং আমাদের সিসিডি যে সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর কোর্স হয় উনি তার কোঅর্ডিনেটর, অ্যালং উইথ আমাদের একটি নতুন কোর্স রয়েছে আর্ট অফ লিভিং উইথ ডায়াবেটিস, উনি হচ্ছেন তার ফ্যাকাল্টি। সো ওয়েলকাম ইউ মিস সুকন্যা আজকে সেশনে। Thank you, আজকে ma'am. Thank সেশনে you. আমরা আপনাকে যে প্যানেলিস্ট হিসেবে পেয়েছি, অন্য একটা রূপে অডিয়েন্স আপনাকে দেখতে পাবে। তো আমরা ডিলে না করে আমি প্রথমে এই টপিক, এবং আমি আশা করছি আপনারা অনেকেই আমার সাথে পরিচিত, আমার আলাদা করে পরিচয় দেওয়ার আশা করি দরকার নেই। আমি হচ্ছি মিস কাজল হাঁসদা, আমি সিনিয়র ডায়াবেটিস এডুকেটর এবং ডায়েটিশিয়ান, ডায়াবেটিস অ্যাওয়ারনেস ইন ইউ। আজকে আমি আপনাদের সাথে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেয়ার করব যে কতখানি আমাদের দৈনন্দিন খাবার দাবার যে খাই সেটি ডায়াবেটিস ম্যানেজমেন্টে কতখানি আমাদেরকে সাহায্য করে এবং কিভাবে সাহায্য করে। আমরা চেষ্টা করব খুব সহজভাবে আপনাদের কাছে পৌঁছানোর, এবং আমার প্রেজেন্টেশনটা শেষ হওয়ার পরে আমাদের প্যানেলিস্টরা আরও অনেক আপনাদেরকে টিপস এবং অ্যাডভাইস দেবেন। আর আপনাদের কাছে যা প্রশ্ন থাকবে প্লিজ আপনারা লাইভ চ্যাট বক্সে আমাদেরকে লিখতে থাকুন। আমরা অবশ্যই আপনাদের প্রত্যেকটি প্রশ্ন আমরা তুলে নেব, প্যানেলিস্টরা আপনাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। একটুখানি কাইন্ডলি জানাবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, একটুখানি জানাবেন। It's visible. ওকে। তো সবার আগে যে টপিক সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক দিনের যে ডায়েট বা রোল অফ ডেলি ডায়েট ডায়াবেটিস ম্যানেজমেন্টে তা কিভাবে প্রভাব ফেলে। তো আমাদেরকে জানতে হবে যে খাবার দাবারগুলোকে কিভাবে আমরা চুজ করব, এবং আমাদের চয়েস অফ ফুড কিন্তু আমাদেরকে হেল্প করবে ব্লাড গ্লুকোজটাকে কন্ট্রোল করা।
তো আমরা সবাই জানি ডায়াবেটিস কি, তবুও একবার ছোট্ট করে বলে নিই। ডায়াবেটিস হচ্ছে একটা ক্রনিক কন্ডিশন, যেখানে আমাদের মানে শরীরের যে রক্তের যে পরিমাপ সেটির উপরে একটি প্রভাব ফেলে। তো আমাদের প্রত্যেকটি মানুষের যে ব্লাড গ্লুকোজের মাত্রা থাকে সেটি নর্মাল, যাদের নন ডায়াবেটিস। কিন্তু যাদের ডায়াবেটিস রয়েছে তার নর্মাল যে মাত্রাটা থাকে তার থেকে বেশি, তখন তাদেরকে আমরা বলছি ডায়াবেটিস। এবং তার আবার অনেকগুলো ভাগ আছে, সেটা যদিও বা আজকে এখানে আলোচ্য বিষয় নয়। তো টাইপ 1 ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস এবং আরো অনেক ধরনের ডায়াবেটিস রয়েছে। যদি যে কোনো ডায়াবেটিসকে, সেটি টাইপ 1 ডায়াবেটিস হোক, টাইপ 2 ডায়াবেটিস হোক, যে কোনো ডায়াবেটিসকে যদি ভালো করে আমরা কন্ট্রোল না করতে পারি, ইফ ইট ইজ নট ওয়েল ম্যানেজড, বা ইফ ইট ইজ পোরলি ম্যানেজড, খুব যদি সুগারটা যদি কন্ট্রোলে নেই, দীর্ঘদিন ধরে আনকন্ট্রোলে রয়েছে, খুব ফ্ল্যাকচুয়েট করছে, তাহলে কিন্তু আমাদের মানে ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনস গুলো চলে আসে। তো ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনস যেমন ধরুন কিডনির সমস্যা হতে পারে, চোখে ঠিক করে দেখতে না পাওয়া যেটাকে আমরা রেটিনোপ্যাথি বলি, পায়ের সমস্যা, তারপরে হচ্ছে যে হার্টের সমস্যা। তো এই ধরনের অনেক ধরনের সমস্যাগুলো আসে। কেন ডায়েটটা ইম্পর্টেন্ট ডায়াবেটিসের ক্ষেত্রে? আপনার ব্যালেন্স ডায়েট বা ডায়াবেটিস ফ্রেন্ডলি যে ডায়েটটা থাকে, তো সেটি কিন্তু আপনার ব্লাড গ্লুকোজ বা রক্তের যে শর্করার মাত্রা সেটিকে সঠিক রাখার বা কন্ট্রোলে রাখার আপনাকে সাহায্য করবে। তো সেক্ষেত্রে প্রথম প্রশ্ন যদি এসে থাকে, আমাদের প্যানেলিস্টরা যদিও বা উত্তর দেবেন, প্রথম প্রশ্ন থাকবে যে উম, আহ, আহ, যদি আমি এই প্রশ্নকে একটুখানি আমি রিম্পা ম্যামের কাছে যাব। ম্যাম, আপনি জাস্ট জাস্ট যদি 1-2 লাইন আপনি বলেন যে আমাদের এখনো সোসাইটিতে হুম এখনো হুম রয়েছে যে ডায়াবেটিসের জন্য আলাদা একটা ডায়েট হয়, যেটাকে আমরা বলি ডায়াবেটিক ডায়েট। হুম 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 এটা আমরা শুনে থাকি, কাগজ লেখা দেখি যে আমি তো ডায়াবেটিক ডায়েট খাই, বা অনেক সময় অ্যাডভাইসও পাওয়া হয় ডায়াবেটিক ডায়েট। যদি ওটাকে নিয়ে জাস্ট সংক্ষেপে 1-2 লাইনে বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ কাজল। প্রথম কথা বলি যে হ্যাঁ, ডায়াবেটিক ডায়েট টার্মটা হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্স বা ফুড সায়েন্স ফিল্ডের একটা কমন টার্ম। কিন্তু এখান থেকে অনেক ধরনের মিসকনসেপশনসও আছে। প্রথমত বলি, ডায়াবেটিক ডায়েট টার্মটা যেমন আছে, কিন্তু ডায়াবেটিক ডায়েট বলে আলাদা কিন্তু একটা পুঁথিগত ডায়েট ওভাবে হয় না। কিন্তু ডায়াবেটিস রোগী যারা রয়েছেন, নানান ধরনের ডায়াবেটিসের সম্মুখীন আমরা বিভিন্ন ধরনের কাউন্সেলিং বা ক্লিনিশিয়ান হিসেবে পাই। কাজল প্রথমের স্লাইডেই যেমন বললেন। এবার ডায়াবেটিস জিনিসটা কি না, আমার সার্কুলেটিং ব্লাড সুগারটা যখন তার মাত্রার বাইরে চলে যাচ্ছে, এবং সেটা কোন স্টেজে আছে, এবং তার জন্য আমি কি কি কন্ট্রোল করব বা কি কি খাওয়া দাওয়া আমাদের কন্ট্রোলে রাখতে হবে। এবং সেক্ষেত্রে কার্বোহাইড্রেটের রাখতে একটা বড় রোল থাকে। এবং কার্বোহাইড্রেটের মধ্যে আমরা যেমন জানি যে, মানে অনেকের মধ্যে ধারণা আছে বোধহয় শুধু চিনি বাদ দিলেই হয় ডায়াবেটিস ডায়েটে। কিন্তু অ্যাকচুয়ালি তা না। কার্বোহাইড্রেটের পাশাপাশি আমরা ক্যালোরির ওপরও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিই। এই ক্যালোরি বা হচ্ছে ডেইলি যে আমরা কাজ করি তার যে একটা শক্তি বা তাপ শক্তি, সেইটা কতটা লাগছে তার ওপর, এবং তার সাথে প্রোটিন ফ্যাট এগুলোও কিন্তু ম্যাটার করে। তো ডায়াবেটিক ডায়েট মানে এমনই, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি তার জেন্ডার ওয়াইজ, তার ওয়ার্ক ক্যাটাগরি ওয়াইজ, তার বয়স কত এবং কতখানি সুগার আসছে, সেক্ষেত্রে সমস্তটাকে মাথায় রেখে তার জন্য একটা কাস্টমাইজড বা ইন্ডিভিজুয়ালি একটা ডায়েটকে প্ল্যান করা, এবং তার সাথে তাকেও কিন্তু বুঝিয়ে দেয়া। কারণ ধরো আমাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিক ডায়েট আমি একজনের যেরকম প্ল্যান করলাম আর একজনের সেরকম নাও হতে পারে, তার হয়তো ওয়ার্ক ক্যাটাগরি আলাদা, তার হয়তো টোটাল লাইফস্টাইলটাই অন্যরকম, তখন তাকে তার মতন করে করতে হবে। এবং এর সাথে অনেকগুলো রেলিভেন্ট ফ্যাক্টর থাকে। মূলত যেটা আমরা করি, প্রচন্ড হাই ক্যালোরি এবং হাই কার্বোহাইড্রেট বা যেগুলো ইজিলি অ্যাভেলেবেল কার্বোহাইড্রেট, ব্লাডে অ্যাসিমিলেশনটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় বা ব্লাডের সুগার লেভেলটাকে বাড়িয়ে দেয়, সেই ধরনের সিম্পল কার্বোহাইড্রেট গুলোকে বর্জন করে যতটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা মোটামুটি আমাদের ফাইবার রিচ ফুড দিয়ে একদম একদম। ক্যালোরিটাকে ব্যালেন্স করে তো আমরা ডায়েটটা আসল করতে আসল পারি। হচ্ছে যেটা যেটা আমরা জানতে পারলাম আপনার কথা থেকে, সেটা হচ্ছে যে আমরা মানে ডায়াবেটিক ডায়েট গুলো আলাদা কোনো কিছু কিন্তু ডায়েট হয় না। তাহলে না। একজন ডায়াবেটিস পার্সন, যেটা আলাদা মানুষ, মানে যাদের ডায়াবেটিস যদি নর্মাল, মানে যাদের যদি ব্লাড গ্লুকোজ নর্মাল থাকে, যাদের নন ডায়াবেটিস পার্সন যদি বলি, তো তাদের ক্ষেত্রে যেমন শুধু শর্করা খেলেই কি হয়, হয় না তো। তাদের ক্ষেত্রে একটা না। ব্যালেন্স খাবার দরকার। আমার যেটাকে হুম। আমরা সুষম আহার কথাটা বলে থাকি, মানে আমাদের প্রোটিন দরকার, শরীরে ভিটামিন দরকার, মিনারেলস দরকার, শর্করা দরকার, তো ইভেন ফ্যাটও দরকার। তো একদম সেরকমই একদম। যাদের ডায়াবেটিস রয়েছে বা ডায়াবেটিস পার্সন, ওনাদেরও কিন্তু
এই প্রত্যেকটা জিনিসই লাগে। এবার প্রত্যেকটি ডায়াবেটিস পার্সনের খাবার দাবার একটু আলাদা রকম হয়। কার কতখানি পরিমাণ শর্করা লাগে, কার কতখানি পরিমাণ প্রোটিন লাগবে, এটা একটুখানি মেপে থাকে। আর এবং সেটি যদিও বা সেটি অবশ্যই ডিসাইড করেন একজন সার্টিফাইড নিউট্রিশনিস্ট, এবং ওনারা ডিসাইড করেন সেটি। তার মানে আমরা যেটা জানতে পারলাম, যদি অনেকে মনে করে থাকেন যে আলাদা করে একটা লিস্ট পাওয়া যায় এটাকে বলে ডায়াবেটিক ডায়েট, সেরকম কিন্তু কিছু নয়। একটি সুষম আহার, এবং যেটি ডায়াবেটিসের জন্য ফ্রেন্ডলি, মানে খুব ভালো এফেক্ট করে, সেটাকে নিয়ে আমরা আরো কিছু আমরা এখান থেকে জানবো এবং আলোচনার মধ্যে কিছু উঠে আসবে। এবং দৈনন্দিন সুষম আহার বা ভালো খাদ্য তালিকা, যেটি আপনার আহ, একজন মানুষের, যাদের যদি ওয়েট বেশি থাকে, ওবেসিটি বা ওভারওয়েট, তাদেরও কিন্তু ওয়েট মেনটেনে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। কারণ দেখুন, আপনি যদি মনে করেন যে আমি খাবার দাবারটা আমার ইচ্ছে মতন করলাম, কিন্তু ওষুধ তো খাচ্ছি, তাতে কিন্তু আপনার কখনো ওজনও কমবে না, বা আপনার সুগারটাকে কন্ট্রোল করাটাও কিন্তু খুব ডিফিকাল্ট। শুধুমাত্র কখনো ওষুধ বা ইনসুলিনে আমরা সুগারটাকে কন্ট্রোলে করতে পারি না। তার সাথে অবশ্যই এক ডায়েটের একটা ইম্পর্ট্যান্ট রোল রয়েছে। এছাড়া যদি আমি মানে ডেইলি ডায়েটটা যদি আমার খুব ভালো হয় এবং যদি ডায়াবেটিস ফ্রেন্ডলি হয়, সেটি যেমন আমাদের ব্লাড সুগার কন্ট্রোল যদি হেল্প করে, আমাদের যদি ব্লাড সুগারটা যদি কন্ট্রোলে থাকে, তো স্বাভাবিকভাবেই ডায়াবেটিস রিলেটেড যে কমপ্লিকেশনসগুলো থাকবে সেগুলোকে আমরা কমাতে পারি, কিংবা আমরা প্রিভেন্টও করতে পারি। এবং এই আহ, মানে সুষম আহার বা ডায়াবেটিস ফ্রেন্ডলি যে খাদ্য তালিকা, সেটি কিন্তু আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ, তার সাথে অথচ যেটা ডাক্তারবাবু দেন, তার সাথেও কিন্তু একটা ভীষণ একটি বড় রোল প্লে করে, যাতে আপনার সুগারটা শুধুমাত্র এক্সারসাইজ এবং ওষুধে যতটা কন্ট্রোল করার কথা, তার থেকেও বেশি কন্ট্রোলে করে যদি আপনার খাদ্য তালিকা যদি আপনার ডায়াবেটিস ফ্রেন্ডলি হয়ে থাকে। এরপরে আসে যেটি একটু আগে আমাদের রিম্পা ম্যাম বলছিলেন, যে কার্বোহাইড্রেট বা শর্করার সম্বন্ধে, যে একটু রিফাইন বা কমপ্লেক্স কার্ভ। তো এক্ষেত্রে আমরা জানবো যে কার্বোহাইড্রেট একটি খুব বড় একটা রোল প্লে করে কিন্তু ব্লাড গ্লুকোজে, ব্লাড সুগার লেভেলটাকে মেনটেন করার জন্য। এবার শর্করা তো ম্যাক্সিমাম সব খাবারেই আমরা শর্করা পাই, কিছু পার্টিকুলার খাবারে যেখানে শর্করা থাকে না, বাট আমাদের দেশ বা আমরা যে রাজ্যে এই মুহূর্তে অবস্থিত, আমরা কিন্তু শর্করার ওপরেই নির্ভরশীল। কারণ আমাদের প্রধান খাদ্যই হচ্ছে ভাত, মুড়ি, রুটি, এগুলো সবই হচ্ছে শর্করাযুক্ত খাবার। এবার আমাদেরকে জানতে হবে যে এই শর্করাই কিন্তু আপনার ব্লাড সুগার বা ব্লাড গ্লুকোজ বলুন, এটিকেই একটি মানে এর উপরে খুব বড় এফেক্ট করে। এবার যদি আমি এমন একটি শর্করা খেলাম যেটাকে আমরা বলি সিম্পল কার্ভ, মানে যে শর্করাটা খাওয়ার সাথে সাথেই যদি অনেক তাড়াতাড়ি সেটি গ্লুকোজে, তাহলে কি হলো, আমার রক্তে শর্করার মাত্রাটা বেড়ে গেল। তার জায়গায় যদি একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, মানে এমন শর্করা খেলাম যে শর্করাটি কিন্তু ব্লাড গ্লুকোজে গ্লুকোজে পরিণত হতে আস্তে আস্তে সময় নেয়, তাহলে কিন্তু আমার সুগারটা বা ব্লাড গ্লুকোজটা হুট করে বেড়ে যাবে না। তো সেটার জন্য আমাদেরকে চুজ করতে হবে যে শর্করা যদি খাই, যাদের ডায়াবেটিস রয়েছে, কি ধরনের শর্করা খাবো, সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সিম্পল কার্ব নাকি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কোন খাবারগুলোকে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলছি, কোন খাবারগুলোকে আমরা সিম্পল কার্ব বলি, সেগুলোকে নিয়েও আমরা পরে আসবো। এবং মাথায় রাখা যে যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেটও হয়, যখন আপনি জানলেন যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমাদের রক্তের যে খাবারটা খাওয়ার পরে যখন গ্লুকোজে পরিণত হচ্ছে, সেই গ্লুকোজে পরিণতটা হচ্ছে যে আপনার যদি আস্তে আস্তে করে, মানে স্লোলি যদি হয়, সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখা যে একটা লার্জ কোয়ান্টিটি বা অনেকটা পরিমাণে আমি শর্করা খেয়ে নিলাম তা কিন্তু নয়। পোর্শন মানে পরিমাণটা কিন্তু অবশ্যই মেপে খেতে হবে। সে কারণে আমরা যারা ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদ থাকি, যখন আমরা কোনো ডায়েট প্ল্যান দিই, অনেকে এটা মনে করে থাকেন যে আমার বাড়িতে তো দুজন হাজব্যান্ড ওয়াইফেরই ডায়াবেটিস রয়েছে, তো ডায়েটিশিয়ানের কাছে গেছি, একটা ডায়েট ওটাই দুটো ফলো করছে, তো তা হয় না, সেটা করা উচিত নয় আইডিয়ালি। কারণ প্রত্যেকটি মানুষের তার ওজন, তার উচ্চতা, তার ব্লাড সুগারের মাত্রা, তার আলাদা কোনো কমপ্লিকেশন রয়েছে কিনা, প্রত্যেকটা জিনিস মেপে নিয়ে তার ক্যালোরিটাকে মেজার করা হয় বা মাপা হয়। তার
কতখানি সে যদি পোর্শন মানে একজন হাজবেন্ড ওয়াইফ দুজন কাপলস যদি দুপুরবেলা লাঞ্চ করতে বা ভাত খেতে বসেন, তাহলে একজন ভদ্রলোকের ভাতের পরিমাণ যা হবে ভদ্রমহিলার ভাতের পরিমাণ কিন্তু সেটা হবে না। তো এইটাকে আমরা বলছি পোর্শন। এবং যে কোনো খাবার যদি সেটা মানে ডায়াবেটিস ফ্রেন্ডলি হয়, ডায়াবেটিসের জন্য যদি সেটি আমার মানে সে ধরনের খাবার খাওয়া যায়, তাতেও কিন্তু পোর্শন মানে পরিমাণ কতখানি খাবো সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার যদি আপনাকে আমি বলি যে ওটস খাওয়া, ওটস হচ্ছে একটি ডায়াবেটিস ফ্রেন্ডলি খাবার, তা বলে কি ওটস আমি ভরে ভরে খাবো, যত ইচ্ছে আমি খাবো? না, সেটা করা যাবে না। কারণ ওই যদি আমি একটু একটু করেও ধরি, যদি একটা লার্জ কোয়ান্টিটি অনেকটা বেশি পরিমাণে খাই, তাহলে অনেকটা বেশি পরিমাণে শর্করা আপনার শরীরে যাবে এবং তাতে আপনার ব্লাড সুগার বা ব্লাড গ্লুকোজের পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে। এবার আসি আমরা কি রেকমেন্ড করি। তাহলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ধরুন যেগুলি মানে হোল ফিট বা আটা, মানে যে আটাগুলোকে আমরা মানে বলে থাকি যার মধ্যে একটুখানি যেন ভুসি যদি থাকে সেটি অনেক বেশি, তাহলে ফাইবার অনেকখানি থাকবে। ওটসের ক্ষেত্রে আমরা যখন রোল্ড ওটস বলি, তো এই ধরনের খাবারগুলো কিন্তু, এই ধরনের গ্রেনসগুলো আপনার কে আমরা মানে ডায়াবেটিস যাদের রয়েছে তাদেরকে আমরা রেকমেন্ড করি। এছাড়া হচ্ছে যেগুলো নন স্টার্চি ভেজিটেবল, নন স্টার্চি মানে স্টার্চি ভেজিটেবলস কোনগুলো, যেমন যেগুলো শ্বেতসার মানে আলু, আলুতে অনেক বেশি স্টার্চ থাকে। তো যেগুলো নন স্টার্চি ভেজিটেবলস মানে হচ্ছে ধরুন আমরা আর বাদ বাকি বরবটি পাই, ঢ্যাঁড়স পাই, ঝিঙে পাই, সব ধরনের সবজিগুলোই আপনারা খেতে পারবেন। অনেকে ভয় পায় যে সবজি এটা খাবো না ওটা খাবো না, নিজের থেকে রেস্ট্রিকশন না করে একজন কোয়ালিফাইড যিনি ডায়েটিশিয়ান থাকবেন তার কাছ থেকে জেনে নেওয়া এবং তার উপদেশ মতন চলা। এবং আমরা সাজেস্ট করি বা রেকমেন্ড করি যে লিন প্রোটিন, মাছ বা চিকেন বা ডিম, এই ধরনের খাবারগুলো খাওয়া। আর হেলদি ফ্যাটস হচ্ছে ভালো যে নাটস, গুড নাটস, নাটসের মধ্যে কিন্তু অনেক ভাগ থাকে। কারণ সাধারণ মানুষরা অনেকেই ভাবেন যে আমি খাবার দাবারগুলো কম কম খাচ্ছি, ভাতের বদলে রুটি খাচ্ছি, তার মধ্যে আমি ড্রাই ফ্রুটস, ড্রাই ফ্রুটসে কি থাকে না, কাজু থাকে, আলমন্ড বাদাম থাকে, তার সাথে বিভিন্ন ধরনের কিশমিশ থাকে, সবুজ কালো এই ধরনের একটা চলে। তো প্লিজ ওগুলো করার আগে একবার কোয়ালিফাইড ডায়েটিশিয়ানের কাছে আপনি একটুখানি অ্যাডভাইস নিয়ে নেবেন। কারণ মানে সব ড্রাই ফ্রুটস কিন্তু হেলদি নয়, যেমন সব নাটসও কিন্তু আপনার কাছে হেলদি নয়। তো সেটা আপনাকে জেনে নিতে হবে। এটি হচ্ছে একটি 8 to 9 ইঞ্চ প্লেট। এটি খুব সাধারণভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি যে একটা ডায়াবেটিস ফ্রেন্ডলি মিল যদি আপনি একটা তৈরি করেন সেটি কেমন দেখতে হয়। যদি 8 থেকে 9 ইঞ্চের যদি আপনার খাবার একটি থালা হয় একটি মিলের, তাহলে থালার অর্ধেকটা অংশ মানে হাফ পোর্শন থালাটার মধ্যে আপনার নন স্টার্চি সবজি, মানে ধরুন সবজি থাকলো, সালাড থাকলো, এই ধরনের। যদি আমরা টিপিক্যাল বাঙালি বাড়িতে যদি খাবার খাই, ধরুন কখনো একটা ভাজা হয় বা একটি শাক, শাকের পদ হলো, একটি মিক্সড ভেজ হলো, সালাড থাকলো, এই সবগুলো মিলিয়ে আপনি নন স্টার্চি ভেজিটেবলসের মধ্যে রাখলেন। এরপরে হচ্ছে 1/4 পোর্শন হচ্ছে আপনার শর্করাযুক্ত খাবার, সেটি ভাত হতে পারে, রুটি হতে পারে, মুড়ি হতে পারে। আর বাকি 1/4 থালার সেটি থাকবে প্রোটিন, সেটি মাছ থাকতে পারে, চিকেন থাকতে পারে। তো এইভাবে একটি থালা আপনার দেখতে লাগবে। এবং সাথে একটি হচ্ছে যে লো ডেয়ারি মিল্ক প্রোডাক্ট কিছু রাখলেন, যেটি খুব সহজ ভাষায় আমরা বলি দই। এবং সেক্ষেত্রে টক দই যদি হোমমেড হয় খুব ভালো, আদারওয়াইজ টক দই আমরা অ্যাড করতে পারি। তো এটা খুব সিম্পল ওয়েতে বোঝার, যেটাকে আমরা বলি যে প্লেট মেথড। যখন আমরা ডায়াবেটিস পার্সনদেরকে কাউন্সিলিং করি, এটি খুব সহজ পদ্ধতিতে বোঝানোর। তো যা আপনারাও আশা করছি বুঝতে পারছেন, যদি একটি থালাতে যখন খাবার বাড়বেন, তাহলে খাবার জেনারেলি কি হয়, খাবারের অর্ধেক অংশ আমরা শর্করাযুক্ত খাবারে ভরে নিই, বাকি 1/4 আমাদের প্রোটিন এবং সবজি থাকে। তো সেটি উল্টে যাবে, ওয়ান হাফ অফ দ্য প্লেট হয়ে যাবে আপনার সবজি সালাড, বাকি 1/4 পার্ট হচ্ছে গ্রেনস মানে ভাত রুটি মুড়ি বা শর্করাযুক্ত খাবার, বাকি 1/4 হয়ে যাবে আপনার প্রোটিন। এবার কোন ধরনের খাবার খাওয়া যাবে না আমরা ইন জেনারেল আজকে আলোচনা করছি। আরো ডেপথলি আলোচনা আমরা আবার পরে করব, এবং আমাদের প্যানেলিস্টরা আরো অনেক কিছু সাজেশন অ্যাডভাইস দেবেন আপনাদেরকে আমার প্রেজেন্টেশনটা শেষ হয়ে যাওয়ার পরে। সুগারি ড্রিঙ্কস বা সুইটস যেগুলো হচ্ছে ফ্রি, মানে কি বলবো, ক্যালোরি মানে এমটি ক্যালোরি যেগুলোকে আমরা বলি, ধরুন আপনি যদি এখন কোল্ড ড্রিঙ্কস খান বা যে কোনো যে কোনো সফট ড্রিঙ্কস এগুলো যেগুলো খাবেন, বা আজকাল ফ্রুটি বা কিছু ইভেন মানে
সো কল যে মানে ডব্লিউএইচও রেকমেন্ডেড ছাড়া কিছু ওআরএসও পাওয়া যায় যেগুলোতে আপনার সুগারি ড্রিঙ্কসে ভরা থাকে, বা ধরুন আজকে ডেজার্টের মধ্যে আমরা আইসক্রিম বা সমস্ত কিছুতেই এগুলোতে আমরা বলি যে আয়দার লিমিট করতে, মানে ফ্রি বা এমটি ক্যালোরিযুক্ত খাবার তো একদমই বন্ধ করা উচিত। আমরা কখনো সেটাকে লিমিটের কথাটা শব্দটা উচ্চারণ করি না, বাট যদি কোনো সুইট বা ডেজার্টের হয় অবশ্যই মাথায় রাখা যে কোন ধরনের ডেজার্ট আপনি চুজ করবেন। যদি ধরুন আইসক্রিমও খান, মাথায় রাখবেন আমার সুগারটা যদি ওয়েল কন্ট্রোল থাকে, আমি একটা আইসক্রিম খেলাম, কিন্তু একটা আইসক্রিম নিজে না খেয়ে আপনি অন্য কারোর পার্টনারের সাথে শেয়ার করুন, তো সেটাতে আপনার ক্যালোরিটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সো এগুলো এইভাবে ভাবা, সেক্ষেত্রে আমরা বলি যে লিমিট করা। আর অ্যাভয়েড করা মানে হচ্ছে ধরুন এমটি ক্যালোরিজ যেগুলো থাকে এগুলো সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা। রিফাইন্ড গ্রেনস বা প্রসেসড ফুড, আজকাল বাইরে যতগুলো জাঙ্ক ফুড বা এই চিপস বা যেগুলো যতগুলো রিফাইন্ড খাবার থাকে সেগুলোকে অবশ্যই অ্যাভয়েড করা। আর যেগুলোতে প্রচুর পরিমাণে স্যাচুরেট বা ট্রান্স ফ্যাট যুক্ত খাবার থাকে সেগুলোকে অ্যাভয়েড করা। আপনি জানবেন কি করে যে কোনো প্যাকেট জাতীয় খাবার অবশ্যই তার লেবেলিং বা নিউট্রিশনাল ফ্যাক্টস তার পেছনে থাকে, সেটাকে পড়ে নেওয়া। আর এক্সেসিভ সল্ট, যেগুলোতে প্রচুর পরিমাণে নুন অ্যাড করা থাকে, বা প্যাকেজড কিছু স্ন্যাক্স থাকে যে আমরা হয়তো প্যাকেট স্ন্যাক্স হেলদি ভেবে খাই। একটা সিম্পল যদি উদাহরণ বলি, যে আমরা ডালমুট অনেকেই খেতে ভালোবাসি বা মুখরোচক খাবার যখন আমরা ট্রেনে বা রাস্তায় জার্নি করি, কিন্তু তার প্যাকেটের যদি আপনি যখন খান খেলেও বুঝবেন বা প্যাকেটের পেছনে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু সোডিয়াম তার মধ্যে রয়েছে বা সল্ট। তো এই জিনিসগুলোকে আপনাকে পরিমাণে কম খেতে হবে বা অ্যাভয়েড করতে হবে। এটা খুব ইজি পিক্টোরিয়াল মেথডে আমরা কিভাবে ডেইলি ডায়েট, একটা যদি টিপস হিসেবে আমরা এটাকে ভাবি, তাহলে এক নম্বরে হচ্ছে আমরা শর্করাটাকে হেলদি চুজ করব, মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট চুজ করবো রেদার দেন দ্য রিফাইন। আর নুনের বা সোডিয়ামের পরিমাণটা আমরা কম ব্যবহার করব। তরকারিতে অনেক সময় হয় যে আমরা রান্নার শুরুতে একটুখানি নুন দিলাম, আবার রান্নার মাঝে দিলাম, আবার শেষে দিলাম, এরকম না করে রান্নাটা হয়ে যাওয়ার পরে যখন আপনি নামাবেন তার কিছুক্ষণ আগে আপনি নুনটা দিলেন, তাহলে আপনার যতটুকুনি টেস্ট ততটুকুনি পরিমাণেই নুনটা যাবে। তো সেটাকে সেইভাবে আপনাকে খুব মাথায় রাখতে হবে যে অনেক বেশি সোডিয়াম আমি ইনটেক করছি কিনা। তিন হচ্ছে যে আপনার রেড মিট বা প্রসেস মিটগুলোকে কম খাওয়া। চার নাম্বার হচ্ছে যে মানে যেগুলোতে স্টার্চি ফ্রুটস যেগুলো, সেগুলোকে অ্যাভয়েড করে নিয়ে বাকি ফ্রুটসগুলোকে এবং ভেজিটেবলস, যেগুলোকে আমরা নন স্টার্চি ভেজিটেবলস বলছি, তার সাথে গ্রিন লিফি ভেজিটেবলস, এগুলোকে আরো বেশি আপনার দৈনন্দিন খাবার দাবারে অ্যাড করা। এছাড়া হচ্ছে যে ফ্যাট যখন চুজ করবেন, ফ্যাট অবশ্যই খাবারের প্রয়োজন, সেটি যেন খুব হেলদি ফ্যাটস হয়। যেমন ধরুন আমরা কিছুক্ষণ আগে বললাম নাটস, ভালো বাদাম, সেটা আমন্ড হতে পারে, আখরোট হতে পারে। তো সেই গুড ফ্যাটকে চুজ করা। ভালো সিডস হতে পারে, যে সিডস থেকেও আপনি ফ্ল্যাক্স সিডস, এগুলো থেকে আপনার ভালো হেলদি ফ্যাটস থাকে, তো এগুলো কি আপনার ডেলি ডায়েটে ইনকর্পোরেট করা। আর অ্যাডেড সুগারকে যতটা সম্ভব সেটাকে কাট ডাউন করা। যখনই কোনো স্ন্যাক্স খাবেন খুব স্মার্ট ওয়েতে সেটাকে হ্যান্ডেল করবেন। আর অ্যালকোহল যদি কেউ করেন সেটি খুব ভেবে চিন্তে মেপে অ্যালকোহলের সাথে কি খাবার খেতে হবে, এটা অবশ্যই আপনার সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটররা আপনাকে হেল্প করবেন, সেটি আইডিয়া আপনাকে দেবেন। আর হচ্ছে যে গিয়ে কোনো প্যাকেট খাবারে যেখানে লেখা থাকবে ডায়াবেটিক ফুডস, আপনি কিন্তু খুব সচেতন হবেন। ডায়াবেটিক ফুড মানে ডায়াবেটিসের জন্য যে ফ্রেন্ডলি তা কিন্তু নয়। আপনাকে মাথায় রাখতে হবে ডায়াবেটিসের জন্য কোন খাবারগুলি ফ্রেন্ডলি, এবং প্রত্যেকটি প্যাকেট জাতীয় খাবারের পেছনে ইনগ্রেডিয়েন্টস লেখা থাকে, সেই লেবেলটাকে পড়ে নাও এবং অ্যাকর্ডিংলি আপনাকে চুজ করতে হবে। এবং এমন খাবার দাবার চুজ করতে হবে যেন যে খাবার দাবার থেকে আমি শুধুমাত্র শর্করা প্রোটিন ফ্যাট নয়, সঙ্গে যেন আমি ভিটামিনস এবং মিনারেলসও আমি পাই, কারণ এই প্রত্যেকটা কম্পোনেন্টসই আমাদের দৈনন্দিন জীবনযাত্রার জন্য বা শরীরে প্রয়োজনীয়, যার জন্য আমরা বলি ডায়াবেটিসের সুষম আহার খুব প্রয়োজন। এবার যদি বলি মিল টাইমিং এবং পোর্শন কন্ট্রোল, আমরা যখন প্রত্যেকটা দিন খাবো দৈনন্দিন জীবনে ব্রেকফাস্ট লাঞ্চ, তার যে একটা রেগুলার একটা সময়ের ইন্টারভেল থাকে। এরকম নয় যে আজকে আমি ব্রেকফাস্ট সকাল থেকে খালি পেটে ব্রেকফাস্ট খেলাম সকাল 10টায়, লাঞ্চ খেলাম বিকেল 3টে, কখনো দুপুর 2টো, কখনো বিকেল 5টা, ডিনার কখনো 8টা, কখনো রাত 11টা, এই ইররেগুলার যেন না হয়। তো মানে রেগুলার একটা টাইমে যেন আপনার মিল থাকে এবং একটা প্রপার ইন্টারভেলে। আর অনেকে থাকেন যে খুব মিল স্কিপ করেন, আমার সুগার একটু আনকন্ট্রোল রয়েছে, মিলটা স্কিপ করে ফেললেন, বা অনেক সময় যে কোনো কারণবশতই মিল স্কিপ হয়ে যায়, সেটা কখনোই করবেন না। আর হচ্ছে যে
যখনই আপনি কোনো প্লেট নেবেন খাবারের জন্য, চেষ্টা করবেন প্লেটের সাইজটা যেন ছোট হয়। তাতে কি হবে, আপনি পোর্শনটাকে ভালোভাবে ম্যানেজ করার চেষ্টা করবেন। আর যেটা আমি একটু আগে বারবার বলছি, শর্করা, প্রোটিন, ফ্যাট প্রত্যেকটা মিলে যেন ওয়েল ব্যালেন্সড থাকে। সেটা আমরা ওভারঅল আজকে আইডিয়া দিচ্ছি, বাট আপনাকে কাস্টমাইজ অবশ্যই আপনার কোয়ালিফাইড ডাইটিশিয়ান আপনাকে সাহায্য করবে। এরপরে আসি ফাইবার এবং জল। ফাইবার মানে যে সমস্ত খাবারে ফাইবার থাকে সেগুলি কিন্তু আপনার ব্লাড সুগারকে আরো কন্ট্রোল করতে সাহায্য করে, কারণ ব্লাড গ্লুকোজে পরিণত করতে আরো ডিলে করে। এছাড়া খাবার মানে ফাইবার যুক্ত খাবার যখনই আপনি খাবেন, তাহলে আপনার পেটটা অনেকখানি ভরা লাগবে, তাহলে অল্প খাবার খেলেই কিন্তু আমার পেটটা ভরে যাবে। তো সেই কারণে আমাদের ফাইবারের অনেক বেশি গুরুত্ব রয়েছে প্রত্যেকদিন দৈনন্দিন খাবারে। আপনি ধরুন এই যে হোল গ্রেন যখন খাবারগুলো খাবেন, ধরুন এই আটা বা হোল গ্রেন রাইস, বা ধরুন আপনি সবুজ শাকসবজি, তো এগুলো থেকে আমরা ফাইবার পেয়ে যাব। আর হচ্ছে যে এই ফাইবার কিন্তু আপনার খাবার দাবারগুলো প্রপার ডাইজেশনের জন্য, হার্ট হেলথকে ভালো রাখার জন্য ভীষণভাবে উপকার করে। আর জল অবশ্যই পরিমাণ মতন খাবেন, সবসময় যেন হাইড্রেটেড থাকেন সেটাকে মাথায় রাখা। আর বারবার বলছি, সুগারি যে ড্রিঙ্কসগুলো থাকে সেগুলোকে অ্যাভয়েড করা। প্র্যাকটিক্যালি যে টিপসগুলো আমরা দিয়ে থাকি, আপনার প্রত্যেকটি খাবারের মিল যেন আগের থেকে প্ল্যান করা থাকে। খাবার যদি প্যাকেট জাতীয় খাবার যখনই কিনবেন, ধরুন আপনি কোনো কোনো খাবার যখন আপনি পারচেস করছেন আপনার বাড়িতে আনার জন্য, সে যে কোনো খাবারই হোক, সবসময় আপনি তার ফুড লেভেল চেক করে নেবেন, যেখানে আপনাকে দেখিয়ে দেবে তার মধ্যে কতখানি শর্করা থাকে, ওয়ান পোর্শনে কতখানি শর্করা আপনি পাচ্ছেন, তার মধ্যে কোনো সোডিয়াম, যেখানে আমরা নুনের কথা বলছি, সোডিয়াম কতখানি রয়েছে, স্যাচুরেটেড ফ্যাট রয়েছে কিনা, ট্রান্স ফ্যাট রয়েছে কিনা, সবসময় আপনি ফুড লেভেলটা পড়লে ওখানেই বুঝতে পারবেন। প্রেফার করবেন হোম কুকড মিল যেন হয়, বা আপনি যদি অফিসে যান বাড়ির খাবারে যদি নিয়ে যান সেটি সব থেকে ভালো, কারণ আপনি জানেন আমি বাড়ির খাবারে কি মিশিয়েছি কি না। বাইরে থেকে যদি আপনি একটা লাঞ্চের মিলও খান, আপনি জানেন না যে তারা কুকিং অয়েল ব্যবহার করেছে কিনা, বা কিভাবে কুক করেছে, সেটা আপনার পক্ষে অজানা। আর সর্বোপরি খুব ইম্পর্টেন্ট যে ব্লাড গ্লুকোজ যেন প্রপারলি মেনটেন করা হয়, মনিটর করা হয়। ব্লাড সুগারকে যদি আপনি প্রপারলি মনিটর না করেন, আপনি জানেন না যে আমার ডেলি ডায়েটটাকে কি পরিবর্তন করতে হবে, এবং আপনার সুগারটাই কন্ট্রোলে থাকছে না আনকন্ট্রোলে থাকছে, সেটি কিন্তু আপনি জানতে পারবেন না। তাহলে গ্লুকোজ মনিটর করাটা খুব দরকার, যাতে কিনা আপনার প্রত্যেক দিনের যে ডায়েট সেটা থেকে কিন্তু পরিবর্তনের জন্য অনেক কাজে আসবে। সর্বোপরি আমি এক কনক্লুশন বা আমার লাস্ট স্লাইডে এসে পৌঁছেছি। তাহলে আমরা যেটা জানলাম যে ডেলি ডায়েট প্লেজ আ ভাইটাল রোল ইন ডায়াবেটিস ম্যানেজমেন্ট। তো দৈনন্দিন যে খাদ্য তালিকা সেটা যদি ডায়াবেটিস ফ্রেন্ডলি হয়, সেটি ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে। আর হেলদি ফুড চয়েসেস হেল্প দ্য কন্ট্রোল ব্লাড সুগার লেভেল। মানে যেগুলি ডায়াবেটিসের জন্য ভালো সেই ধরনের, যেটাকে হেলদি খাবার বলছি, হেলদি খাবার শুধুমাত্র ডায়াবেটিস পার্সনদের জন্য নয়, আমাদের প্রত্যেক মানুষের জন্যই অ্যাকচুয়ালি হেলদি খাবারটা প্রয়োজন। এখনকার দিনে, এখনকার যুগে যেখানে এসে দাঁড়িয়েছি, আমরা সকালের ব্রেকফাস্ট থেকে টিল ডিনার পর্যন্ত আমরা আনহেলদি খাবার দাবারের উপরে ডিপেন্ডেন্ট, যার জন্য আজকে আমাদেরকে গুরুত্ব দিতে হয় আলাদা করে হেলদি ফুড শব্দটা উচ্চারণ করার জন্য। আদারওয়াইজ প্রত্যেকটি মানুষের হেলদি ফুড খাওয়াই উচিত। যেহেতু আমরা আনহেলদি লাইফস্টাইল সব বেশিরভাগ মানুষই জীবনযাপন করি, যার জন্য আজকে যখন আমরা ডায়াবেটিস হয়, তখন আমরা অনেক বেশি সেটাকে নিয়ে চিন্তিত হই, তখন আমরা অনেক বেশি হেলদি ফুড নিয়ে কথা বলি। আদারওয়াইজ একটি সুষম স্বাস্থ্যকর খাবারই কিন্তু ডায়াবেটিসের জন্যই ফ্রেন্ডলি হতে পারে। আর যে খাদ্য তালিকা আপনি ফলো করছেন সেটি যেন ব্যালেন্স থাকে এবং একটা কনসিস্টেন্সি থাকে। সপ্তাহে 5-6 দিন আমি খুব সুন্দর মানে ব্যালেন্স খাবার খেলাম, তারপরে আবার সপ্তাহে 3 দিন একটু অনেক বেশি চিট করে ফেললাম, সেটি যেন না হয়। এবং স্টার্ট করার আগে আপনার প্রফেশনাল, যেটা আমি বারবার বললাম, যে কখনো একটি ডায়েট প্ল্যান প্রত্যেক ডায়াবেটিস পার্সনের জন্য সমান হতে পারে না। ইট শুড বি কাস্টমাইজ, এবং এটি একজন কোয়ালিফাইড নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান আপনাকে করে দিতে পারবেন। সো থ্যাংক ইউ। আমার এখানে প্রেজেন্টেশনটা শেষ হলো। আমি এবার প্যানেলিস্টদের কাছে চলে যাব। আমি সবার প্রথমে যাব আমাদের রিম্পা ম্যামের কাছে। যে ম্যাম, আমি যেটা প্রেজেন্ট করলাম এইটির উপরে আপনার যদি কিছু অ্যাড অন থাকে ফর দ্য ডায়াবেটিস পার্সন।
হ্যাঁ, ফার্স্ট অফ অল প্রচন্ড ভাবে ভালো লাগছে যে এরকম একটা ডিসকাশন আজকে হচ্ছে, কারণ আমরা সবসময় এক্সপার্টরা নানান রকম ভাবে এক্সপার্টাইজ ওপিনিয়ন দিই, কিন্তু সাধারণ মানুষের জন্য মানে খুব ইউজার ফ্রেন্ডলি একটা আলোচনা বা এরকম প্রোগ্রাম খুব দরকার। কারণ প্রথমেই বলি, আমরা ভারতবর্ষ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের প্রায় ঘরে ঘরে ডায়াবেটিস, এবং দিনে দিনে সেটা এমন একটা জায়গায় যেতে চলেছে, ওয়ার্ল্ডের মানে ডায়াবেটিস হাবের বোধহয় শীর্ষে ভারতবর্ষ না চলে যায়, মানে সেরকম জায়গায় যাচ্ছি আমরা। আর কাজলের প্রেজেন্টেশন প্রচন্ড সাউন্ড ছিল, মানে সেখানে আমার অ্যাড অন করার তো কোনো জায়গা নেই। খুব সুন্দর করে খুব গুছিয়ে সবকটা পয়েন্ট বলা হয়েছে। শুধু এটুকুনি বলবো যে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখা, মানে ওর প্রেজেন্টেশনটা শুনতে শুনতেই যেটা মনে হচ্ছিল, যে কিছু কমন জিনিস যেমন আমরা ভাবি যে বোধহয় এটা খাবো না, ওটা খেলেই বোধহয় ভালোই, এটা আর ওটার মধ্যে প্রথম যেটা একটা কনসেপ্ট আসে, ভাত খাবো না, রুটি খেলেই ডায়াবেটিকদের জন্য ভালো, এটা একটা খুব কমন ধারণা। ইদানিং তো আবার এসছে যে বোধহয় ওটস খাবো, রাগি খাবো, বাকি কিছু খাবো না। তো এই ধরনের কনসেপশনে যেটা প্রথম বলা উচিত, যে সবকটাই কার্বোহাইড্রেট। কম বেশি যদি আমি 100 গ্রাম ধরি বা 30 গ্রাম ধরি পার সার্ভিং, তাহলে তার থেকে যা ক্যালোরি পাবো সেটা কিন্তু একই, কোয়ালিটি অফ কার্বোহাইড্রেটও কিন্তু একই। আমাদের একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কি থাকে, ভাত মানে বোধহয় অনেকটা বেশি, রুটি মানে কাউন্টেবল হয়, ভাতেরও কাউন্টেবল হয়। আমরা হাতা বা পোর্শনিং যেরকম ডায়াবেটিক এডুকেটর হিসেবে যখন বলি সেই হিসেবে, কিন্তু ওই একটা কনসেপ্ট বোধহয় থাকে। তো এই একটা জায়গা আপনাদের সবার জন্য বলবো, যে ভাত খান বা রুটি খান, কোয়ান্টিটিটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা বারবার কাজল বলছিল। আর একটা জায়গা বলবো, জলের গুরুত্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোমরবিডিটির একটা বড় জায়গা হচ্ছে ডায়াবেটিস। যদি কোনো রকম না মানে একটা ডায়াবেটিসের দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে একটা স্টেজ থাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, অর্থাৎ কিডনির প্রবলেম যদি ধরা পড়ে, ওয়াটার রেস্ট্রিকশন না থাকে, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ডায়েটে আমরা যেরকম জল খেয়ে থাকি সেরকম ভাবে, আর আদার্স কোনো যদি জলের রেস্ট্রিকশনের প্রয়োজন না হয়ে থাকে, তাহলে কিন্তু জলটা ভীষণ ভাবে দরকার। কারণ জলের একটা বিশাল বড় রোল হচ্ছে আমাদের শরীরের ফ্লুইড পার্টটাকে মেনটেন করা। বডি পার্টের সমস্তটাই আমাদের ফ্লুইড, আমাদের হরমোন যদি কাজ করে, আমাদের এনজাইম যদি কাজ করে, আমাদের এন্টায়ার সিস্টেমটা যে কাজ করছে, সেটা কিন্তু সবটাই ওয়াটার বেসড। এবং অ্যাবভ অল আমাদের ইউরিনেশন, সোয়েটিং, আমরা যেহেতু গরম প্রধান দেশের বাসিন্দা, আমাদের সবটাতেই কিন্তু একটা ওয়াটার লস যেমন থাকে, তাহলে সেটা যেমন লস হচ্ছে ডিহাইড্রেশন, তাহলে রিহাইড্রেট করা, এবং জলের মাধ্যমে কিন্তু অনেক টক্সিক এলিমেন্ট বেরোয়, তো সেটা কিন্তু খুব জরুরি। আর আর একটা জিনিস একটু অ্যাড করতে চাইবো কাজল, তোমার এই প্রেজেন্টেশনটার পর পর যেটা বারবার মনে হচ্ছিল, যেটা কম বেশি আমরা খুব ফেস করি, আমাদের এই নানান ধরনের গুগল সার্চ হতে পারে, বিভিন্ন পত্রপত্রিকা হতে পারে, স্পেশালি আমাদের একটা বড় ব্যাপার থাকে সেলিব্রিটি পার্সোনালিটিদের ডায়েট ফলো করে কিভাবে চলবো। হুম হুম বাট দিনের শেষে কিন্তু একটা জায়গা ভীষণ গুরুত্বপূর্ণ, আমরা ভারতীয়, আর আমাদের ভারতবর্ষের খাবার দাবার, ভারতবর্ষের মশলাপাতি ভীষণভাবে কিন্তু এনরিচড। কেন এনরিচড? তার কারণ হচ্ছে আহ আমাদের প্রত্যেকটা খাবারের মধ্যে মানে আমাদের আগেকার দিন থেকে নানান ধরনের একটা ফুড হ্যাবিট রয়েছে। ধরো তুমি যদি আমাদের পশ্চিমবঙ্গ বা নর্থ ইস্টকে ভাবো, ভাতের একটা চল রয়েছে। আমরা যদি নর্দার্ন ইন্ডিয়া ভাবি, সেখানে আমাদের গমের একটা চল রয়েছে। আবার সাউথ ইন্ডিয়া গেলে আবার ভাতের অন্য ফর্মটা, ইডলি ধোসা এই ধরনের খাবারের একটা চল রয়েছে। রাজস্থান গুজরাটের এই ভেরিয়েন্টটা যদি যাই আমরা, জোয়ার বাজরা রাগি, তাহলে ঘুরে ফিরে দেখো কিন্তু খুব সাউন্ড আর হেলদি কার্বোহাইড্রেট রয়েছে। এবং ডায়াবেটিস কিন্তু সর্বত্র। আমাদের একদম রান্নার মধ্যে যে মশলাটা ব্যবহার করি, হলুদের ব্যবহার কিন্তু কম বেশি সব ধরনের কুইজিনে থাকে। হুম মানে আমি যদি ভারতীয় খাবার ধরি, হুম বাঙালি হুম রান্নাতেও সেটা ব্যবহার হয়, সাউথ ইন্ডিয়ার কেরালাতেও ব্যবহার হচ্ছে, কিংবা নর্থ ইন্ডিয়াতেও ব্যবহার নট হচ্ছে। ধনের ব্যবহার হয়, জিরের ব্যবহার হয়। এই যে প্রত্যেকটার মধ্যে কিন্তু খুব ভালো ভালো ফাইটোকেমিক্যালস আছে। তারপর ধরো মেথি, তো আমরা কেন মেথি, বলছি আমি আমরা এটা এক্স্যাক্টলি একদম আমি একদম এটাতেই একদম বলতে এসেছিলাম, কারণ আমরা হ্যাঁ হ্যাঁ যদি পশ্চিমবঙ্গের আজকে কথা বলি, বাঙালিদের বাড়িতে ডাল ডাল ভাত, রাইট? ডাল, আজকে আমরা ডাল ফোড়ন দিই, কিন্তু পাঁচ ফোড়ন, যেখানে মেথি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, একদম তাই না? পাঁচ রাঁধুনি ফোড়নের মৌরি রাঁধুনি। সবকটা থাকছে, একদম একদম একদম। তাহলে সেই জায়গাগুলোয় ধরো আমরা ন্যাচারালি কিন্তু অনেকটা এনরিচ হয়ে যাচ্ছি। হুম হলুদের কারকিউমিনের গুণ কিন্তু প্রচন্ড।
তারপর ধরো এই যে লঙ্কা, ক্যাপসাইসিন, এই যে পলিফেনলস গুলো, আমরা অনেক ধরনের খাবার খাই। তো সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট হেলদি এবং খুব সুন্দর একটা কালচারে, আমাদের কালচারালি আমরা বলবো হুম, হুম। খুব সাউন্ড এবং ব্যালেন্সড হ্যাবিটে আছি। আর একটা জায়গা তোমার যখন ওই লাস্ট স্লাইডটা দেখার মানে হুম। দেখছিলাম, যেখানে খুব সুন্দর করে তুমি ডিটেলে কয়েকটা ছবি দিয়েছিলে, হঠাৎ করে ওই অ্যাভোক্যাডো অলিভের ছবিটা পড়তেই মনে হলো যে আর অবশ্যই এখন আমাদের দেশের জন্য সেটি আমরা প্রযোজ্য কখনোই করব না। হ্যাঁ, একদম। মানে এটাই আপনাদের যারা আজকে এই প্রোগ্রামটা শুনছেন, একটা জিনিস বলবো, দেখুন তেল কিন্তু জরুরি, ফ্যাট ফ্রি বলে কিছু হয় না। খুব ইমার্জেন্সি না হলে ফ্যাট কেন আমাদের জন্য জরুরি, একটা ডায়াবেটিক মানুষেরও কিন্তু ফ্যাট একটা নির্দিষ্ট মাত্রায় দরকার। কারণ আমাদের ফ্যাট সলিউবল ভিটামিন গুলো দরকার আছে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড অর্থাৎ লিনোলেইক, লিনোলেইক, অ্যারাক্সিডোনিক, ইভেন বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা ডিএইচএ, ইপিএ এগুলো বলি ব্রেন ডেভেলপমেন্টের জন্য, কাজের জন্য, এগুলো কিন্তু আমরা খাবার থেকে মানে নিজেদের শরীর তৈরি করে না, ফুড থেকেই পাই। অ্যান্ড অ্যাবভ অল আমাদের প্রত্যেকের যে বিভিন্ন ধরনের ফেমিনাইন বা ম্যাসকুলাইন হরমোন গুলো কাজ করে, তাদের সোর্সও কোথাও না কোথাও কর্টিজল বাই ফ্যাট। তাহলে ফ্যাটকে ঠিক রাখতে গেলে কোলেস্টেরলকে যদি ভাবি, সেখানেও গুড আর ব্যাড কোলেস্টেরল আছে, সবাইকেই লাগবে। এবং সেইখানে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এই দুটো টার্ম আজকে আমরা খুব পরিচিত। তো ডায়াবেটিস মানে কিন্তু একদম ফ্যাট বর্জন করা নয়, আবার ডায়াবেটিস মানে কিন্তু অলিভ অয়েল যুক্ত খাবার খাওয়াও নয়। হুম। অলিভ অয়েলের সম্বন্ধে একটা ভীষণ ধরনের মিসকনসেপশন কাজ করে। সবাই ভাবে বোধহয় হেলদি ডায়েট মানে প্রচুর অলিভ অয়েল খেয়ে নিলাম মানে খুব হেলদি ডায়েট হয়ে গেল, না। ইভেনই অ্যাভোকাডো আমাদের এখন আজকাল আমাদের কলকাতা শহরে একদম, ভীষণভাবে একদম, অ্যাভেলেবল। হ্যাঁ। মানে আমি একটুখানি উইথ ডিউ রেসপেক্ট একটা কথা বলতে চাই, ধরো আমাদের ছোট থেকে নানান ভাবে একটা কথা বলা হয়, গেঁয়ো যোগী ভিক পায় না। তা রাইট। আমাদের এত, আমরা কিন্তু অ্যাগ্রেরিয়ান কান্ট্রি, অর্থাৎ এগ্রিকালচারালি খুব সাউন্ড। রিচ, হ্যাঁ। ওই অ্যাভোক্যাডোকে দেখছি, কিউইকে দেখছি, কিন্তু আমাদের এই চারপাশে হয়ে থাকা পেয়ারা গাছের পেয়ারাটাকে দেখছি না, আমলকিকে হুম, দেখছি না, ইভেন আমড়াকে দেখছি না, বিলিতি আমড়া যেটা, হুম। এরা কিন্তু প্রচন্ড রিচ একদম। সোর্সের ফল। এবং তার সাথে আই ধরো থিঙ্ক এটা পাকাপাকি, আমাদের জেনারেশন আমরা তো এটা বেশ ভালো খেয়েছি, বরং হ্যাঁ, এখন আমরা একদম, সেটাকে আবার একদম, খুঁজে পাওয়া যায় না। আমরাকে একদম, আবার একদম, খুঁজে পাওয়া একদম, যায় না। আমরাকে খুঁজে পাওয়া যায় না। তো ওই পেয়ারা কিন্তু সর্বগুণ সম্পন্ন একটা খাবার, এবং একটা ডায়াবেটিক পেশেন্ট যদি রোজ একটা করে পেয়ারা খান, তার ক্যালোরিটাও যেমন কম থাকবে, মানে গ্লাইসেমিক ইনডেক্স বা গ্লাইসেমিক লোড, যে ধরনের টার্মগুলো আমরা টেকনিক্যালি ইউজ করি যে একটা ডায়াবেটিক পেশেন্টের ডায়েট সেট করার জন্য, তার কিন্তু ভিটামিন সি এর একটা রিচ সোর্স থাকবে, যেটার একটা ডায়াবেটিসের ইনসুলিনের অ্যাক্টিভিটির ওপর খুব বড় ভূমিকা রয়েছে। হুম, তার একটা বড় ফাইবার কন্টেন্ট থাকবে, যেটা কাজলের প্রেজেন্টেশন থেকে আমরা জানতে পারলাম। তো এই ধরনের ফলগুলো যদি আমরা খাই, আর সবচেয়ে বড় কথা, আমাদের দেশের এখনো বহু মানে রোগ, প্রথম কথা তো ডায়াবেটিস যে একটা রোগ এটাই একটা ভ্রান্ত ধারণা, এটা একটা কন্ডিশন। এটা আমি একদম, সবার আগে বলতে চাইবো। একদম। সবাই ভাবে বোধহয় এটা এমন একটা রোগ হয়ে গেল, তার অনেক ক্ষতির দিক আছে, কিন্তু এটা একটা রোগ না, একটা কন্ডিশন। তো হুম, হুম, এখানেও একটা কন্ডিশনে সবসময় আমাদের যেটা মাথায় রাখতে হবে, যে এটা কোনো কন্ডিশন বা কোনো সিচুয়েশন কিন্তু ধনী দরিদ্র নির্বিশেষে আসে, হুম, তাহলে তার হুম, ইকোনমিক ফ্যাক্টরটাও থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের ওভারঅল ডায়েট, এই যে আমরা প্রথম থেকে একটা কথাই বলছি যে ডায়াবেটিস ফ্রেন্ডলি ডায়েট, ডায়াবেটিক ডায়েট বলে আলাদা কিছু হয় না। হুম। প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, যার ডায়াবেটিস হয়েছে, তার প্যারামিটার বা তার সবটা দেখে একজন প্রফেশনাল ক্লিনিশিয়ান বা ডায়াবেটিক এডুকেটর, আমি ক্লিনিশিয়ানের থেকেও ডায়াবেটিক এডুকেটরকে আগে রাখবো, তার কারণ আমাদের এই আলোচনায় আরো কয়েকটা পয়েন্ট উঠে আসবে। আরো অনেক প্যানেলিস্টরা রয়েছেন, তারাও বলবেন যে একটা ডায়াবেটিক এডুকেটর কিন্তু একটা ডায়াবেটিস পেশেন্টকে অনেক দিকে সমৃদ্ধ করে তার ওভারঅল কেয়ারটা নিতে সাহায্য করে। একদম, একদম। আমাদের এখানে অ্যাভেলেবেল ফ্রেশ নিজস্ব দেশজ খাবার খেয়ে একটা যদি ব্যালেন্স ডায়েট মেনটেন করা যায়, আমি বলবো সেক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো জায়গাই থাকে না। একদম, একদম। আমার মনে হয় সেক্ষেত্রে যেটি আমার সাথে অরিত্র রয়েছে, অরিত্র বোধহয় তুমি একমত হবে যে আমাদের যখন আমরা ডায়াবেটিস পার্সনদেরকে কাউন্সিলিং করি, তোমারও সে এক্সপিরিয়েন্স রয়েছে আশা করছি। তো যখনই আমাদের কাছে ডায়াবেটিস পার্সনরা আসেন এবং যখন প্রথম যদি নিউলি ডায়াগনোজ ডায়াবেটিস হয়ে থাকে, তারা বেশ ভীত থাকেন, আমাদেরকে দেখে বেশ ভয় পান। এই বুঝি আমার খাদ্য তালিকা থেকে আমার প্রিয় সমস্ত খাবারগুলি বন্ধ হয়ে যাবে, খুব সিলেক্টিভ গুটি মাত্র খাবার পড়ে থাকবে যেটি আমায় খেতে হবে। অরিত্র, এটাতে তোমার কি মতামত, এইরকম কিছু এক্সপিরিয়েন্স?
একদমই তাই। কিন্তু আমি এক্ষেত্রে বলবো যে যদি কারোর ডায়াবেটিস নিউলি ডায়াগনোসড হয়, সেক্ষেত্রে তারপরে আহ, যদি সে কন্ট্রোল করতে পারে, আমি বলতে চাইছি তার ফাস্টিং, পিপি এবং এইচবিএওয়ানসি যদি মানে অ্যাভারেজ ওয়েল কন্ট্রোল। ব্লাড সুগার লেভেল সেটা যদি 7-এর নিচে থাকে, 7-এর নিচে থাকাটাই নিয়ম, 7-এর নিচে থাকে যদি এবং সেটাকে ভালোভাবে যদি কন্ট্রোল করতে পারে, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা ফুড আইটেম, সেটা ফ্রুটস হোক বা ভেজিটেবলস হোক, খাওয়া যায়, 100 গ্রাম খাওয়া করে যায়। খাওয়া যায়। এবং সেটা ক্ষেত্রে অরিত্রর সাথে যে আমি একদিকে একমত, কারণ আমরা এখন ওই জন্য বারবার বলে আছে ডায়াবেটিস ফ্রেন্ডলি ফুড, সুষম আহার, যেটি সবাই খেতে পারে সেটি ডায়াবেটিস পার্সন খেতে পারে। আনহেলদি ফুডস যেমন কারোর জন্যই ভালো নয়, তেমন ভাবেই ডায়াবেটিস পার্সনদের জন্য ভালো নয়। এবার যদি বলি যে কারোর উম, এই সূত্রে আসি, আমার মনে হয় রিম্পা ম্যাডামও আমার সাথে একমত হবে যখন আমরা বলি যে আলু আলু একটি পশ্চিমবঙ্গের একটি প্রিয় একদম। স্টার্চি ফুড। যখন আলু, ম্যাম আলু খেতে পারবো, আলু খেতে পারবো, এটা বেশ ভয়ে ভয়ে প্রশ্ন যখন আসে। তো আমি বোধহয় অরিত্রর সাথে রিম্পা ম্যামও বোধহয় একমত হবেন যে যদি ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস থাকে, সেটা অবশ্যই একজন ডায়াবেটিস এডুকেটরের বড় রোল, যেটা রিম্পা ম্যাম বললেন একটু আগে। কারণ মেনলি ডায়াবেটিস পার্সনই ভালো বুঝতে পারবেন, কারণ তার এসএমপিজি চার্ট, তার সমস্ত কিছু দেখে নিয়ে। সেক্ষেত্রে অবশ্যই যেটাকে আমরা এক্সচেঞ্জ মেথডে, ডায়েট চার্টের একটি পার্ট রয়েছে এক্সচেঞ্জ মেথড, যারা আমরা নিউট্রিশনিস্টরা বুঝি, সেক্ষেত্রে অবশ্যই তাকে আলু দেওয়া যেতে পারে, কিন্তু পোর্শন কন্ট্রোলটা পোর্শন হচ্ছে একদম। ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর একটা পয়েন্টে আমি রিম্পা ম্যাডামের কাছে আসবো, সেটি হচ্ছে যে ডায়াবেটিস পার্সন যাদের রয়েছে প্রত্যেকের একটি চিন্তা থাকে যে এক তো মিষ্টি বন্ধ, তাহলে অনেকগুলো প্রশ্ন উঠে আসে যে আমি চিনি খাবো না, দেন হচ্ছে গুড়, তারপরের প্রশ্ন হচ্ছে মধু, তারপর হচ্ছে সুগার ফ্রি। যদি কিছুই না খেতে পারি তাহলে কি সুগার ফ্রি? তাহলে এইটা সম্বন্ধে মানে মেনলি এই সুগার বা সুইট নিয়ে আপনি যদি কিছু একটু ক্লিয়ার করেন, যতটুকুনি সহজভাবে এবং খুব কম হুম হুম সময়ের হুম। মধ্যে বলা যায়। হ্যাঁ, তোমার ওই আগের আলোচনাটার প্রসঙ্গে জাস্ট একটু ছোট্ট করে হুম বলি যে আলুর ব্যাপারটা প্রায় আমাদের প্রতিদিনের একটা কমন হুম প্রশ্ন। হুম হুম। স্পেশালি বাঙালি রান্না যদি সেটা মাংসের আলু হয়, সেটা হ্যাঁ, খুব লোভনীয় হয় এবং ডায়াবেটিক লোভনীয়। পেশেন্টদের হ্যাঁ থাকে। হ্যাঁ। খুব সহজভাবে আমরা যেমন বলি যে ধরো কোনো কারুর ডায়েট চার্টে যদি 3টে রুটি হুম থাকে, হুম যদি আলু খায় তখন বলি ঠিক আছে আপনারা 2টো রুটি খান, 2 টুকরো আলু, সেভাবে ব্যালেন্স করা, তাহলে হুম কার্বোহাইড্রেট কাউন্টিংটা ব্যালেন্স হলো। এটা জাস্ট একটা উদাহরণ। তো আমরা কিন্তু সেভাবে বলে থাকি। এবার আসি, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অনেকেরই ধারণা, আবার কিছুটা ভ্রান্ত ধারণাও, যে ও ডায়াবেটিস মানে তো সুগার বাড়ছে, তার মানে সুগারটাকে বাদ দিলেই বোধহয় হয়ে যায়। সুগার বা চিনি, গুড়, মধু, এই সবকটাই হচ্ছে আমাদের সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে। এবং কম্পোজিশনালি কিন্তু সেক্ষেত্রে সুগার হচ্ছে একটা রিফাইন্ড পার্ট। অর্থাৎ উৎস আখ থেকে হলো সবচেয়ে রিফাইন্ড পার্টটা হচ্ছে সুগার, এবং যা সুগার। খুব ইজিলি অ্যাসিমিলেবল হয় এবং খুব তাড়াতাড়ি গ্লুকোজে কনভার্ট হয়ে যায়। হুম যদি আমি গুড়ের এবার ডায়াবেটিক পেশেন্টরা কি চিনি খেতে পারে? প্রেফারেবলি না। তুমি একটা খুব সুন্দর স্লাইড প্রেজেন্ট হুম করেছিলে হুম যে হুম। লিমিট অ্যান্ড অ্যাভয়েড। তো আমাদের কিন্তু রাইট। প্রথম লক্ষ্য থাকবে যে এটাকে অ্যাভয়েড করলে ভালো হয়, কারণ যে কোনো কাউকে যদি আমরা লিমিটে রাখি, সেটার অ্যাভয়েডেন্সে থাকবে না। ও একটু তো হুম বলেছেন, হুম তার মানে খাওয়া যায়, এবং সেই কন্ট্রোলটা কিন্তু আমরা প্রত্যেকদিন দেখতে যাচ্ছি না হুম যে হুম তিনি কতটা করছেন। তো সেক্ষেত্রে সুগারের জায়গাটা অ্যাভয়েড হুম হলেই ভালো হয়। গুড়ের প্রসঙ্গে বলবো, গ্লাইসেমিক ইন্ডেক্স ওয়াইজ হয়তো গুড় আর চিনির মধ্যে খুব তফাৎ না থাকলেও গুড়ের দুটো গুণ একটু ভালো, বা চিনির থেকে এগিয়ে রাখবো। সেক্ষেত্রে ধরো এই যে এখন শীতকাল, একটা নলেন গুড় উঠেছে, আখের গুড় খুব ইম্পর্টেন্ট। তাহলে গুড়ে কিন্তু খুব রিচ সোর্স অফ আয়রন, মানে আমাদের দেশে কিন্তু অ্যানিমিয়ার প্রবণতাটা যথেষ্ট হাই। তো সেই জায়গা থেকে ধরো 1 চামচ গুড় একটা ডায়াবেটিক পেশেন্ট কি খেতে পারে, সেটাও ডিপেন্ড করছে ওই যে কাস্টমাইজ ডায়েট বা তার কতটা ক্যালোরি। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু অঙ্কুরিত ছোলার সাথে 1 চামচ গুড় খাওয়া যায়, অনেক ক্ষেত্রে আমরা সেটাকে বলি, একদম যে বলি না তা না, তবে সেটা ওই লিমিটের মধ্যে থাকবে। এবার যদি মধুর প্রসঙ্গে আসি, মধুর ক্ষেত্রটা এমনিতেই প্রথম কথা, মধু কনসিস্টেন্সি ওয়াইজ কিন্তু এই দুটো আইটেমের থেকে হেভিয়ার। মধুকে খুব বেশি সবাই চাইলেও খেতে পারবে না, বা অনেকে যেটা বলে থাকে যে চিনি বা গুড় না দিয়ে যদি একটু মধু দিয়ে চা খেতে পারি বা কিছু। এবার মধুর একটা নিজস্ব
যেটা বলতে পারি যে ন্যাচারাল কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যেটা আমাদের বডির অনেকটা ডিটক্সিফিকেশনে কাজ করে এবং কোথাও হয়তো আমাদের মেটাবলিক লেভেলটাকে বা ডাইজেশন বা মেটাবলিজমের ক্ষেত্রে কিছুটা সাহায্য করে। তো সেক্ষেত্রেও আবার ওই একটাই কথা বলবো যে সবটাই যেহেতু নিয়ন্ত্রিতভাবে, মধু দিয়ে চা খাওয়া বা একটু উষম গরম জলে মধু খাওয়া বা এমনি 1 চামচ মধু খাওয়া, ওই সবটাই হয়তো বড়জোর 1 চামচ বা 5 ml এইটুকুনিতে আমরা রেস্ট্রিক্টেড রাখতে পারি। বা ডিপেন্ড করছে অবভিয়াসলি যে পেশেন্টটাকে বা যে মানুষটাকে বলছি, তার সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, সে কতটা বুঝছে, সে কতটা কনসার্ন, এবং এই যে লিমিটের ব্যাপারটা কতটা মানবেন বা মানবেন না। কিছু আমরা মানুষ থাকে জানিও মধু খেতে বলেছেন তার মানে লিমিটলেস খেলাম, হুম অনেকেই হুম খান, সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি না। কিন্তু হ্যাঁ, লিমিটেশনস রেখে চিনিটাকে অ্যাভয়েডের জায়গাতেই রাখবো, গুড় আর মধুকে একদম লিমিটেশনে রাখবো। সুগার ফ্রি জায়গা মানে যে সেফ তাও কিন্তু নয়। যে কোনো ধরনের আর্টিফিশিয়াল সুইটনার যদি বলি, কথাটা কিন্তু আর্টিফিশিয়াল প্রথমে রয়েছে, অর্থাৎ আর্টিফিশিয়াল কিছু সুইটেনার। একদম আর্টিফিশিয়াল মানেই হচ্ছে সেটা কোথাও না কোথাও কেমিক্যাল একটা কম্পোজিশন আসছে। এবং হুম এখনো অবধি বিভিন্ন ধরনের রিসার্চ এটা দেখা গেছে কিন্তু একটা লং টার্ম অফ সুগার ফ্রি ইউজ হলে কোথাও না কোথাও কিডনির একটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটের উপর কিন্তু চাপ পড়ে। ডায়াবেটিস হওয়া মানে এমনি তার একটা নেফ্রোপ্যাথির টেন্ডেন্সি থাকবে, তার উপর যদি তার কিডনির যে ফাংশনিং বা যে ফিল্ট্রেশন রেটটা, সেটার উপর যদি একটুখানি চাপ পড়ে, এখন ধরো অনেক ধরনের ব্র্যান্ডস, অনেক ধরনের কোম্পানি অনেকেই ক্লেম করে তারা ন্যাচারাল পাতা দিয়ে, বা অনেকে আজকাল মালবেরি লিভস এর একটা বিশাল রিসার্চ হুম হুম ওরিয়েন্টেড হুম পাওয়া হুম গেছে যে হুম মালবেরি লিভস থেকে যে ধরনের ন্যাচারাল সুইটনার গুলো পাওয়া হচ্ছে যায়। হুম বোধহয় সেফ, কিন্তু কিছু তাদেরও পলিফেনল পার্টস রয়েছে, অনেক কিছু রয়েছে, বাট তাদেরও কিন্তু অনেক ধরনের মিনারেল কন্টেন্ট রয়েছে, অনেক ধরনের কম্পোজিশন এমন রয়েছে দীর্ঘদিন ব্যবহার করলে কিন্তু সেটা প্রত্যেকটা মানুষ, সেটা নন ডায়াবেটিক মানুষও যদি দীর্ঘদিন খান, হুম তাদেরও কিন্তু হুম একটা কিডনি তাদের ওভারলোড একটা হতে পারে। অ্যাডভান্স একদম এফেক্ট একটা আছে একদম আছে। অ্যাডভান্স তো কিন্তু মোট কথা সবেরই যেটা আছে। আমরা রিম্পা ম্যামের কাছে যেটা বুঝলাম যে ইটস বেটার টু অ্যাভয়েড, ইটস বেটার টু অ্যাভয়েড, এবং নিজেকে হ্যাবিচুয়েটেড করুন। অ্যাকচুয়ালি আমরা ছোটবেলা থেকে যদি একটি বাচ্চা যদি জানে যে চা মিষ্টি বা দুধে মিষ্টি হয় না, পায়েস মিষ্টি হয় না, সুজি বানালে মিষ্টি হয় না, সে কোনোদিনও চাইবে না যে পায়েসটা চিনিযুক্ত হোক বা মিষ্টিযুক্ত হোক। এটি হচ্ছে আমাদের টেস্ট বার্ডের উপরে নির্ভর করে, এবং আমরা হ্যাবিচুয়েটেড যদি আমরা হ্যাবিটটাকে চেঞ্জ করি, এবং আই এম শিওর যে যারা ডায়াবেটিস পার্সন, যাদের মিষ্টিটাকে অনেক বললাম বেশি তো খাই, আকর্ষণ, আমাকে এবার বলতে হবে কথা। তো যারা ডায়াবেটিস পার্সন, যারা মানে মিষ্টিতে খুব হুম। পছন্দ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু মাথায় রাখা যে যদি নিজেকে হ্যাবিচুয়েটেড করেন মিষ্টির স্বাদটাকে পাল্টানো, দেখবেন আপনার নিজেরই আর খেতে ইচ্ছে করবে। তো এই হ্যাবিটে নিজেকে আনা, তো ইটস বেটার টু অ্যাভয়েড। আদারওয়াইজ আপনার যিনি অ্যাডভাইস করবেন, যিনি মানে ক্লিনিক্যাল নিউট্রিশন যারা থাকবেন, ওনারা যেভাবে অ্যাডভাইস করবেন অ্যাকর্ডিংলি। তো আমরা অনেক কিছু কভার করলাম। আমি একটা খুব সুন্দর একটা জায়গাতে আমি আসি দর্শক বন্ধুদের জন্য। আপনারা যত কিছু আমরা আলোচনা করছি তাতে হয়তো আপনার মনে হচ্ছে এইটা একটু জানলে ভালো হতো, ওইটা একটু জানলে ভালো হতো। আমি আমি বুঝতে পারছি এগুলো হয়তো আপনাদের খুব মনে উঠছে, কিন্তু একটা দিনের কিছুক্ষণের প্রোগ্রামে হয়তো আমরা এত কিছু দিতে পারবো না। সেটির জন্য আপনাদের একটি সুখবর রয়েছে, সেটি আমি জাস্ট একটু স্ক্রিন শেয়ারটা করে নিই। জাস্ট এক সেকেন্ড। আশা করছি আমার দেখা যাচ্ছে আমার স্লাইডস। হ্যাঁ, দেখা যাচ্ছে। বেশ, এটি হচ্ছে আমাদের আহ, নতুন একটি কোর্স, যেটিকে আমরা বলছি আর্ট অফ বেটার লিভিং উইথ ডায়াবেটিস। তো এই আর্ট অফ বেটার লিভিং উইথ ডায়াবেটিস হচ্ছে এমন একটি ছোট ডিউরেশনের কোর্স, এবং এই কোর্সটি হচ্ছে ডায়াবেটিস পার্সন, সেটি টাইপ 1 হতে পারে, টাইপ 2 ডায়াবেটিস পার্সন হতে পারে, এবং শুধুমাত্র যে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য না, এই কোর্সটি যারা কেয়ার গিভার, যারা কেয়ার করছেন, ওনাদের জন্য এই কোর্সটি। এছাড়া হচ্ছে এই কোর্স যে কেউ চাইলেই করতে পারেন, যেখানে আমরা আপনার নিজস্ব ডায়াবেটিস কি ধরনের সেটাকে নিয়ে কথা বলবো, যেখানে আপনি ডায়াবেটিসকে কিভাবে নিজের থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেটাকে নিয়ে কথা বলবো, এবং কিভাবে আমরা ডায়াবেটিসকে মনিটর করব, কিভাবে ডায়াবেটিসটাকে
মানে সুন্দরভাবে কন্ট্রোল করব খুব হেলদি ওয়েতে, সেটি শিখবো। আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে শেখার রয়েছে, যে আমরা খুব রিয়েল কেস গুলো তুলে ধরে নিয়ে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আপনি নিজেও নিজের কেস নিয়ে পার্টিসিপেট করতে পারেন, কোনো ব্যাপার না। এবং এই কোর্সের একটি ভালো পার্ট রয়েছে, আমরা 3টে ভাষায় আপাতত আমরা চালু করেছি: ইংরেজি, বাংলা এবং হিন্দি। যে যে ভাষায় সুবিধে বোধ করবেন উনি সেই ভাষাতেই শুনবেন। এবং এই কোর্সের ফিস ভীষণ কম, মাত্র 199 টাকা। আমাদের ফেসবুক পেজে অলরেডি রয়েছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে, ওখানেও পেয়ে যাবেন আপনি ডিটেলস। এবং আরও ডিটেলস জানার জন্য আপনি আমাদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। এবার আমি এই প্রসঙ্গে আমি আসব। এই কোর্সটি আমরা হয়ে গেছে বেশ, আমরা কয়েক 1 মাস তো হয়ে গেছে অলরেডি, কয়েক সপ্তাহ অলরেডি পার করেছি। আমরা অনেক পার্টিসিপেন্টসরা এখানে পার্টিসিপেট করেছেন। তাদের মধ্যে থেকে আমরা আজকে কিছু আলোচনার পর্বে প্যানেলিস্টদের সাথে আমি আবার যুক্ত হব। সেটি হচ্ছে এই যে আর্ট অফ বেটার লিভিং উইথ ডায়াবেটিস। আমি সবার প্রথমে আমরা অরিত্রর কাছে আসবো। অরিত্র এই কোর্সটি করে, তার অনেকগুলো কারণ ছিল। যেহেতু শুধুমাত্র টাইপ 1 ডায়াবেটিস ছিল তা নয়, আছে তা নয়, টাইপ 1 ডায়াবেটিস সাথে সাথে ও একজন সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর এবং নিউট্রিশনিস্ট। ও জানতে চেয়েছিল যে এই কোর্সটা করলে ওর যারা ফেলো বন্ধু রয়েছে যাদের টাইপ 1 ডায়াবেটিস রয়েছে বা তার পরিবার, তারা কি আদৌ উপকৃত হতে পারে, যদি হয় সেটি কতখানি। আমরা যদি সেটা একটুখানি আমরা অরিত্রর কাছ থেকে একটু শুনি। এই কোর্সটা করে বেসিক্যালি যেটা আমি জানতে পেরেছি যে টাইপ 1 ডায়াবেটিস এবং তার যে ক্লাসিফিকেশন, ডায়াবেটিস এবং তার যে ক্লাসিফিকেশন টাইপ 1, টাইপ 1.5, টাইপ টাইপ 3C, জেস্টেশনাল এবং আদার যে টাইপ অফ ডায়াবেটিস থাকে সেটা সম্পর্কে জানা, এবং ডায়াবেটিসের সম্পর্কে একটা যে মানে বিশদে জানার যে ব্যাপারটা, ডায়াবেটিস হলে কি করে আমি নিজেকে সেলফ ম্যানেজমেন্ট করতে পারবো, সেটা কি করে, এবং সেলফ ম্যানেজমেন্টের মাধ্যমে বিইং আ ডায়াবেটিস এডুকেটর আমি কি করে নিজের ডায়াবেটিসটাকে সেলফ ম্যানেজ করতে পারবো ওয়েল কন্ট্রোল ভাবে, সেটা আমি কোর্সের থ্রু দিয়ে জানতে পেরেছি। বা আমি এই ক্ষেত্রে জাস্ট আমি একটা প্রশ্ন করতে চাই, এবং তুমি সেই প্রশ্নটা মানে একদম বিং দ্য ডায়াবেটিস এডুকেটর বা নিউট্রিশনিস্ট হয়ে উত্তরটা দিও না। আমি শুধু মানে যদি কোনো টাইপ 1 ডায়াবেটিস কেউ যদি হয়ে থাকেন বা তার পরিবার, তাদের জন্য স্পেসিফিক্যালি এই কোর্সটা কতখানি আহ, তারা কতখানি উপকৃত হবে। তারা এই কোর্সটা করলে যদি কোনো আমার T1D ফেলো বা তাদের কোনো ফ্যামিলি মেম্বার যদি এই পরিবার, কোর্সটা, হ্যাঁ। হ্যাঁ, তারা যদি এই কোর্সটা করে তারা বেসিক্যালি তাদের ডায়াবেটিস ম্যানেজমেন্ট, ডায়াবেটিস কন্ট্রোল এবং ডায়াবেটিসের যে টাইপস যেগুলো আমি বললাম, লাডা, মোডি, টাইপ 1, টাইপ 2, তো এগুলো সম্পর্কে জানতে পারবে। এবং টাইপ 1-এর আরো কিছু বিস্তর দিক আছে, যেমন হানিমুন ফেজ বা আদার্স টাইপস অফ কিছু দিক আছে, সেগুলো সম্পর্কে তারা বিস্তর জানতে পারবে। এবং ওয়েল ম্যানেজমেন্ট, ডায়াবেটিসের যেটা মেন বক্তব্য, সেলফ ম্যানেজমেন্টটা সম্পর্কে তারা কিন্তু জানতে পারবে। আর হাইপোগ্লাইসেমিয়া সেলফ কাউন্সিলিং, ম্যানেজমেন্ট। hypoglycemia counseling or management, and the adjustment of basal bolus doses, এগুলো কিন্তু তারা নিজেরা কন্ট্রোল করতে পারবে, তারা নিজেরা এটা শিখতে পারবে যে কি করে আমি বেসাল বোলাসটা কন্ট্রোল মানে ম্যানেজ করব, একদম, কতটা একদম, ইউনিট একদম। বাড়াবো, কি করবো। এছাড়া ধন্যবাদ, যে, ধন্যবাদ অরিত্র। ঠিক আছে, ওকে। আমি এখন একটু রিম্পা ম্যামের কাছে আসি। অ্যাকচুয়ালি রিম্পা ম্যামও যখন এই কোর্সটা করেছিলেন, আহ, উনি করেছিলেন, ওনার করার কোনো প্রয়োজন ছিল না, সত্যি কথা। সত্যি কোনো প্রয়োজন ছিল না, এই কোর্সটা করেছিলেন বিং দ্য কেয়ার গিভার হিসেবে। উনি একদম। দেখতে চেয়েছিলেন যে যেহেতু উনি ডায়াবেটিস এডুকেটর এবং দীর্ঘ অনেক বছর ধরে প্র্যাকটিস করছেন, এবং উনি আমাদের ডের মেম্বার, এবং সেটি আজকের থেকে না, দীর্ঘ কয়েক বছর থেকে। তো এবার উনি চেয়েছিলেন দেখতে যে কেয়ার গিভাররা, অবশ্যই যখন আমরা এই কোর্সটা করছি ডায়াবেটিস পার্সনরা তো উপকৃত হবেন, এটা হয়তো কোর্সের কন্টেন্টগুলো দেখে হয়তো আমরা বুঝতে পারছি, কিন্তু উনি চেয়েছিলেন যে কেয়ার গিভার হিসেবে মানে ওরা কি সহজে বুঝতে পারবে কিনা, বা কেয়ার গিভারদের মতন করে ওরা কিছু নতুন কিছু জানতে পারবে কিনা। তো সেটার জন্য কোর্সটা উনি করেছিলেন। তো ম্যাম একটু যদি আপনি জানান, মানে আপনার যদি মনে হয় কোথাও আরো কিছু হলে ভালো হতো, নাকি এইটা উম, মানে কেউ যদি করতে চান তারা কি সত্যি উপকৃত হবেন, বা কতখানি হবেন যদি হয়। একদম।
প্রথমত বলি কাজল, এক তো আমার নিজের বাড়িতেও ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, সেই হিসেবে আমি ডাইরেক্ট কেয়ার গিভার। হুম আর ধরো এত বছর ধরে আমাদের একটা ক্লিনিক্যাল প্র্যাকটিস আছে, হুম নানান ধরনের পেশেন্ট। পেশেন্ট কথাটা বলাটা ভুল, কারণ আমাদের এই কোর্সের মাধ্যমে একটা খুব সুন্দর জিনিস যেটা আমরা আগেও জানতাম, আরো ভালোভাবে শিখেছি যে এনারা পেশেন্ট না, আর ডায়াবেটিস একটা রোগ না। এটা প্রথম একটা বেশ সুন্দর একটা শিক্ষার জায়গা আমি বলবো। তো যারা এই একটা ডিফারেন্টলি একটা অন্য ধরনের সিচুয়েশনের মধ্যে পড়ছেন, একটা পরিস্থিতি যাকে বলবো হুম ডায়াবেটিসকে, তো এই ধরনের না প্রথম যেটা আমার মনে হয়েছিল, ধরো আমরা তো একটা এন্ডে থাকি, যখন আমরা কাউন্সেলিং করছি আমরা রিসিভিং এন্ডে থাকছি প্লাস বলছি, উল্টো দিকের মানুষদের অ্যাকচুয়ালি মনের ভেতর কি চলে। কারণ ডায়াবেটিস কথাটা শুনলে কিন্তু একটা বড়, যে কোনো রোগ শুনলে যেটা মনে হয়, যে কোনো সিচুয়েশন যখন শরীরের আমার স্বাভাবিক অবস্থাটা একটু পরিবর্তিত হয়ে যায়, প্রথম যেটা আমার মনে হয় যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা কেমন পড়বে। এবং কারোর বাড়িতে যদি একজন ডায়াবেটিস হঠাৎ ডায়াগনোসড হয়ে থাকেন, নানান বয়সে হয়, আমরা যেমন টাইপ 1 অরিত্র একটা ভীষণ লিভিং এক্সাম্পল আমাদের সামনে, কারণ আমরা এখনো এই যুগে এসেও ভাবি ডায়াবেটিস হয়ে গেল মানে বোধহয় তার জীবনটাই বৃথা, সে আর হুম কোনোদিন কিছু করতে একদম পারবে না, এগোতে পারবে না। তো আমাদের মধ্যে অরিত্রই তার একটা বড় এক্সাম্পল যে ডায়াবেটিস জাস্ট একটা পার্ট অফ লাইফ। আমাদের যদি আর 5টা সিচুয়েশন থাকে, সেটাকে নিয়ে নিজের ম্যানেজমেন্ট এবং নিজের অ্যাওয়ারনেসকে বাড়ালে হুম জীবনের কিন্তু ছন্দটার কোনো ছন্দপতন হয় না। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কেয়ার গিভার বা বাড়ির লোকজনদের থেকে একটা সাপোর্ট, মেন্টাল বুস্টিং। কারণ যার ডায়াবেটিস প্রথম ধরা পড়ে, সেই জায়গাটা থেকে কিন্তু একটা প্রথম যেটা আসে সেটা হচ্ছে সাইকোলজিক্যালি অ্যাকসেপ্টেন্স। আমার এই যে নর্মাল জীবনযাত্রার একটা পরিবর্তন, খাওয়া দাওয়ার পরিবর্তন, সবকিছু, সেই অ্যাকসেপ্টেন্সের একটা জায়গা থেকে কিন্তু বড় একটা সাপোর্ট বাড়ির লোক এবং সেই যার এই সিচুয়েশনটা হয়েছে তারও থাকার দরকার। তো সেই জায়গাটা কেয়ার গিভার হিসেবে এবং ডায়াবেটিক্স যারা রয়েছেন তাদের জন্য আমার কোথাও এই কোর্সটার মধ্যে দিয়ে নানান ধরনের আলোচনা, এবং যারা পার্টিসিপেন্ট থাকেন তাদের প্রত্যেক দিনের বা প্রতি ক্ষেত্রে তাদের যে জীবনযাত্রার যে নানান অভিজ্ঞতা, সেই শেয়ারিং এর মাধ্যমে কিন্তু অনেক এনরিচ হওয়া যায়, কোর্সের মাধ্যমে অনেক ধারণা এবং ভ্রান্ত ধারণা সম্বন্ধে জানা যায়। একদম আর একদম অনেক ধরনের ধরো সিচুয়েশন থাকে যেটাকে হ্যান্ডেল করা, এবং অনেক কিছু না জানা। শুধু যে সুগার চেক করব তাই কি, তা না। একটা ডায়াবেটিক পেশেন্ট মানে তার কিন্তু রেগুলার আই চেক আপ, তার ডায়াবেটিক ফুট কেয়ার, যেটা তার যে জুতোটা, বেসিক্যালি মনিটর মানে বিভিন্ন ওয়েতে মনিটরিং যেটা একদম। একদম একদম এবং ধরো সবচেয়ে বেশি প্রবলেম যেটা একটা হয়ে থাকে, যেমন আমি আমার বাড়ির লোকজনদেরই কথা বলছি, প্রথম একটা সাইকোলজি কাজ করে। যত অল্প বয়সে হয় তাদের যে আহ একটা গুরুত্ব থাকে যে না আমায় ঠিক থাকতে হবে, একটু ধরো বয়সে যদি ডায়াবেটিস ধরা পড়ে, একটা অদ্ভুত একটা সাইকোলজি কাজ করে, ও হয়েই তো গেছে, কি আর হবে, খেলেও মরবো না খেলেও মরবো। এটা কিন্তু এটা খুব কমন হুম সাইকোলজি, হুম যে নিয়ম মেনে চলবো বা না মানলেও চলবো। কিন্তু না, নিয়ম মেনে চললে যে তার বাকি কোমরবিডিটি বা বাকি সমস্যাগুলো থেকে যে বেঁচে চলা যেতে পারে, বা ডায়াবেটিসটাকে মেনটেন করে চললে যে জীবনযাত্রাটা খুব সুন্দর হতে পারে, সেই হুম ব্যাপারটা কিন্তু জানা যায়। আর রেগুলার কিছু চেক আপের যেমন খুব দরকার হয়ে পড়ে, বা ধরো কার্ডিয়াক প্রবলেমস আসতে পারে, সেটাকে যাতে নাল অ্যাভয়েড করা না হয়, বা নিউরোপ্যাথির জায়গাগুলো নাল অ্যাভয়েড করা না হয়, এবং কেয়ার গিভাররাও যাতে কিছু সিমটমস দেখলে বুঝতে পারেন, যেমন হাইপো আর হাইপারগ্লাইসেমিয়া কোনটা হচ্ছে, কিছু সিমটমস কিন্তু খুব কমন। তাহলে আমার সুগারটা ড্রপ করলো না অ্যাকচুয়ালি শুট আপ করলো, সেইটা গ্লুকোমিটারের অ্যাপ্লিকেশন নিজেরা নেওয়া। অনেকে ইনসুলিন নিতে ভয় পান যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক হন। হুম তো হুম ইনসুলিনের যে সাইড চেঞ্জ বা কোন অ্যাঙ্গেলে নেবে নিজেরাই হলে, সেটা কিন্তু আর কোনো রকম সমস্যা থাকে হুম না। হুম হুম আমরা যেমন প্রত্যেক দিনের আমাদের ধরো যারা ওয়ার্কিং বা নন ওয়ার্কিং, বেড়াতে যাচ্ছি, অনেক কিছু আমরা যেমন একটা মেকআপ কিট ক্যারি করি, তেমন কিন্তু খুব ইজিলি ইনসুলিন ক্যারি করেও নিজের জীবনযাত্রাকে ঠিক রাখা যায়। তো এই যে আলোচনা বা এই যে লার্নিং গুলো, এবং অনেক ধরনের, আমি বারবারই একটাই এই আলোচনায় বলছি, আমাদের অনেক ধারণা আছে, তার মধ্যে অনেক ভ্রান্ত ধারণাও আছে, সেটাকে ভেঙে এগিয়ে চলাটার জন্য আমার কোথাও মনে হয় এই ধরনের কোর্স খুব হেল্পফুল। এবং অনেকের একটা ব্যাপার কাজ করে যে ডাইরেক্ট কমিউনিকেশন গেলে আম, বা টু উইথ ডিউ রেসপেক্ট, যেটা আমি একটু বলতে চাইবো, যে ডাক্তারবাবুদের কথাই শেষ কথা। কিন্তু কোথাও একটা আমরা জানি যে আজকের সমাজে দেখতে গেলে যে কোনো মেডিকেল প্র্যাকটিশনার বা ডাক্তারবাবুরা কিন্তু যথেষ্ট ব্যস্ত। এবং ভীষণ ব্যস্ত মনে হ্যাঁ করো একটা মানুষের তো
পেশেন্টের এন্ডে বা যিনি সাফার করছেন তার এন্ডে কিন্তু অনেক প্রশ্ন থাকে। সেই হুম প্রশ্নগুলো উত্তর দেওয়ার মতন সময়ও তাদের থাকে না। থাকে না। আর আরেকটা ব্যাপার হয়, যেটা আমরা প্রথম থেকে আজকে ডিসকাশনে আলোচনা করছি, যে ভীষণ ইন্ডিভিজুয়ালিস্টিক এবং কাস্টমাইজড ডায়েট প্ল্যানিং, ব্যালেন্সড ডায়েট প্ল্যানিং। হুম হুম এবং একটা এডুকেটরের রোল ওখানেই খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, যেটা একজন কেয়ার গিভার হিসেবে বা ডায়াবেটিক্স হিসেবে এই কোর্সটা থেকে আমরা বারবার করতে গিয়ে ফিল করেছি, যে একজন ডায়াবেটিক এডুকেটর বা প্রফেশনাল সার্টিফাইড ডায়াবেটিক এডুকেটরের কাছে যাওয়ার কারণই হচ্ছে, এক তো তার একটা এমপ্যাথেটিক অ্যাটিটিউড থাকে। একজন ডায়াবেটিস নিয়ে যিনি চলছেন তার অনেক মনের প্রশ্ন, সেটাকে সঠিকভাবে উত্তর দেয়া থাকে। তার রেগুলার মনিটরিং একটা ব্যাপার থাকে। তার ইনসুলিন ডিপেন্ডেন্ট হোক বা ওরাল ড্রাগ ডিপেন্ডেন্ট হোক, তার খাওয়া দাওয়ার প্যাটার্ন, তার লাইফস্টাইল। এই যে ধরো আমাদের আলোচনাতেই আজকে হলো যে টাইমলি খাওয়া, অনেকের প্রফেশনাল হ্যাজার্ড এমনই থাকে তাদের টাইমলি খাওয়াটাই হয়তো হয় না, বাট সে ডায়াবেটিক, তাহলে সেই টাইমে সে নিজে কি করে ম্যানেজ করবে? তো এই যে নানান ধরনের প্রবলেমস এবং তার সলিউশন গুলোকে বার করা এবং বিভিন্ন সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে এগিয়ে চলা, সেই জায়গা থেকে কিন্তু ডায়াবেটিক এডুকেটর, ডায়াবেটিক এডুকেশন এবং গ্রাস রুট লেভেলে, মানে একদম ফাউন্ডেশন লেভেলে যারা ডায়াবেটিক্স এবং যারা কেয়ার গিভার, তাদের জন্য কিন্তু এ ধরনের একখানা কোর্সের নন ফর্মাল এডুকেশন অবশ্যই বলবো, সেই আলোচনার একটা জায়গা বা মাধ্যম ওপেন আপ হওয়া মানে কিন্তু একটা মাস অ্যাওয়ারনেস, একটা বড় অ্যাওয়ারনেসের জায়গা খুলে যাওয়া, যেটা কিন্তু আজকের একদম ডেটে যেভাবে একদম। ডায়াবেটিস নিয়ে আমরা এগোচ্ছি হুম খুব হুম প্রয়োজন এবং জরুরি। একদম। ধন্যবাদ রিম্পা ম্যাম আপনার এই ইনপুটস গুলো দেওয়ার জন্য। আশা করছি আমাদের দর্শক বন্ধু অনেকেই যারা মানে অ্যাট আ গ্ল্যান্স কোর্সটা জানার পরে কতখানি কি পাবো বা কি জানবো, আই থিঙ্ক কিছুটা হলেও ওনারা জানতে পারছেন। আমি এক এখন চলে আসবো আমাদের ফ্যাকাল্টির কাছে, যিনি এই কোর্সের ওয়ান অফ দ্য ফ্যাকাল্টি, মিস সুকন্যা সামন্ত। সুকন্যা, একটু যদি আমাদেরকে ইন জেনারেল ওয়েতে ওভার ওভার অল যদি তুমি একটুখানি বলো যে আহ, যারা কেয়ার গিভার বা ডায়াবেটিস পার্সন বা যে কোনো মানুষের জন্য এই কোর্সটা ওপেন, সেখানে কোনো আলাদা করে কোনো ডিগ্রির প্রয়োজন নেই যে ওকে নিউট্রিশন ফিল্ডের হতে হবে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এরকম কিছু নেই আমাদের। তো তাদের জন্য তুমি কি বলতে চাও যে এই কোর্সে আমরা মানে কি কি রয়েছে, আমরা কি কি জানতে পারবে এই কোর্সে, বা কেন আসা উচিত? কারণ আমরা জানি এখন সোসাইটি হচ্ছে অনেক মানুষেরা এখনো অ্যাওয়ার নয়, যার জন্য ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে এবং আনকন্ট্রোল ডায়াবেটিসের থেকে অনেক কমপ্লিকেশনস হচ্ছে। সেটা আমরা প্রত্যেক যারা আজকে প্যানেলিস্ট এখানে রয়েছে আমরা তাদের ডেলি প্র্যাকটিসে আমরা দেখেছি। তো একটু সুকন্যা আমাদের একটু যদি ভালোভাবে বুঝিয়ে বলো দর্শক বন্ধুদের জন্য। অবশ্যই। প্রথমত যেটা আপনি বললেন যে অনেকেই আমরা যারা হয়তো এই ফিল্ডে নই, মেডিকেল ফিল্ডের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ নই, সেক্ষেত্রে আমাদের মাথার মধ্যে প্রথমেই আসে ডায়াবেটিস রিলেটেড কোর্সের নাম, তো যে কেউ আমরা জয়েন হতে পারবো না, কারণ বুঝতে পারবো না। কিন্তু এক্ষেত্রে বলা ভালো যে কোর্স না বলে আমরা আমরা সবসময় বলে থাকি যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসেবে আমরা এই কোর্সটিকে কিন্তু রান রান করাই। আহ, সেক্ষেত্রে একেবারেই যেমন ধরুন ডায়াবেটিস এডুকেটর কোর্স বা আমাদের যে আরো কোর্সগুলো রয়েছে, যেখানে আরসিসিডি কোর্স, সেখানে যেমন পার্টিকুলার কিছু ডিগ্রির প্রয়োজন হয়। ক্রাইটেরিয়া সেই থাকে, একটা হ্যাঁ, ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়া থাকে এবং সেই ডিগ্রির পর সেই মানুষটি তাকে সার্টিফাইড করা হয় যে আপনি একজন সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর, অর্থাৎ আপনি এবার যাদের ডায়াবেটিস রয়েছে সেই সমস্ত মানুষদের বা যারা কেয়ার গিভার রয়েছেন তাদের সায়েন্টিফিক ওয়েতে তাদেরকে কাউন্সেলিং করবেন এবং তাদেরকে যে যে পার্টগুলো থাকে তাদের দেখার, সেই পার্টগুলো তিনি দেখবেন কাউন্সেলিং ছাড়া। কিন্তু এই ক্ষেত্রে আমরা পুরোটাই চেষ্টা করি অ্যাওয়ার করতে, এবং তাকে কিভাবে তার মধ্যে যে মিসকনসেপশন গুলো রয়েছে, মিসকনসেপশনের মধ্যে অনেকগুলো দিক আছে, যেমন ধরুন কিছু কিছু থাকে আমাদের নিজস্ব কিছু ধারণা থাকে। তারপর থাকে পারিপার্শ্বিক, ধরুন আমাদের পারিপার্শ্বিক যারা রয়েছে অফিসে বা বাড়ির চারিপাশে বা বাড়ির মধ্যেও,
তাদের বিভিন্ন ধারণাগুলো যুক্ত হয়ে সেখানে সেটা আরো বড় আকার ধারণ করে। হয়তো ডাক্তারবাবু একরকম ওষুধ লিখেছেন, বাড়িতে দুজনের ডায়াবেটিস রয়েছে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, কিন্তু এখানে আমি কি করছি যে বিভিন্ন ধারণায় বশবর্তী হয়ে আমি এক ধরনের ওষুধই খেয়ে যাচ্ছি নিজের মতন সেটাকে মডিফাই করে। বা ডাক্তারবাবু হয়তো দিয়েছেন যে সকালবেলায় খাবার খাওয়ার আগে খেতে, সেটা আমি খাবার পরে খাচ্ছি। তো এই ধরনের যে ভ্রান্ত ধারণাগুলো, সেই ভ্রান্ত এটা ধারণাগুলো আমি থেকে বলবো যে এখানে এটা অ্যাকচুয়ালি ভ্রান্ত ধারণা থেকে যদি সঠিকভাবে বলো যে ওর একদমই কোনো অ্যাওয়ারনেস নেই, মানে হচ্ছে যে নেই, একদমই কোনো ওই অ্যাওয়ারনেস নেই। পার্টিকুলার ওই ওষুধটি খাবারের আগে যেটা খেতে বলেছেন পরে খেলেও হয়তো কিছু হবে না, একদমই। বা কিছু এবং হয় তার কিনা জানা মধ্যে নেই। যে নেগেটিভিটি গুলো রয়েছে, অনেক ক্ষেত্রেই বলা হয় যে আমার ডায়াবেটিস হয়েছে মানে আমি কোথাও গিয়ে খেতে পারবো না, বা আমি কোনো হুম হুম হুম। প্রোগ্রামে হয়তো জয়েন হতে পারবো না, বা আমাকে একটা সবসময় দেখিয়ে দেওয়া যে তোমার ডায়াবেটিস হয়েছে। তো সেই জায়গাগুলো থেকে সেই মানুষটিকে আমরা চেষ্টা করি যে কিভাবে তাকে পজিটিভিটি দেব, তাকে কিভাবে অ্যাওয়ার করব যে ডায়াবেটিস হয়েছে মানে জীবনের শেষ নয়। আহ একটা অক্ষমতা, ইনসুলিন তৈরি হচ্ছে না বা কম তৈরি হচ্ছে। আমরা যেমন চোখে দেখতে হয়তো কম পাই বলে আমরা সব সময় 24 ঘন্টা চশমা পরে থাকি, এক্ষেত্রেও তাই একই রকম ব্যাপার। তো এই কোর্সের মধ্যে দিয়ে, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা বেসিক, একেবারেই বেসিক, কোনো সায়েন্টিফিক আপনাকে আহ শব্দ যেগুলো ব্যবহার কোন সেটা। ইনসুলিন ব্যবহার করব, কোন কোন ইনসুলিন কতক্ষণ করে নেব, যেমন ধরুন ডায়াবেটিসের আমাদের অন্যান্য কোর্সে থেকে থাকে, বা ধরুন আহ, এই এত ক্যালোরি ডায়েট চার্ট আপনাকে আমরা শেখাবো, এই ক্যালোরি কিভাবে মেনটেন করতে হবে না, এইগুলো কিন্তু আমরা বলবো না। আমরা বলবো বেসিক জিনিস। ধরুন ভারতবর্ষ আজকে, ম্যাডাম বলছিলেন, রিম্পা ম্যাডাম বলছিলেন যে ভারতবর্ষে ডায়াবেটিসের কতখানি বার্ডেন তৈরি হয়েছে। বর্তমান আমাদের যে পরিসংখ্যান দেখা যায় 2025 সালে, সেখান থেকে দেখা যায় যে 9 কোটি ভারতীয়ের ডায়াবেটিস রয়েছে, এটা আহ উম প্রমাণিত হয়েছে। তাহলে কত, 43% মানুষের ডায়াবেটিস রয়েছে, কিন্তু তারা এখনো আনডায়াগনোজ। এবং আমাদের ক্ষেত্রে ফিজিক্যালি হয়তো সমস্ত জায়গায় পৌঁছানোটা সম্ভব নয় আহ, একই সময়, কিন্তু আমরা অনলাইনে বসে আজকে, যেমন ধরুন আমি এই প্রোগ্রামটি করছি, আমরা এই প্রোগ্রামটা করছি, তো বিশ্বব্যাপী মানুষ দেখতে পাবে। আমরা বিভিন্ন জন এই প্রোগ্রাম আমাদের শেয়ার করবেন এবং দেখতে পাবেন। তো এক্ষেত্রে এইটার উদ্দেশ্য একটাই, অনলাইনে প্রোগ্রামটা করার মাধ্যমে আমরা কিন্তু পৃথিবীর সমস্ত কোণায় পৌঁছে যেতে পারছি, প্রতিটা মানুষের কাছে পৌঁছে যেতে পারছি। আজকে যার ঘরে ডায়াবেটিস রয়েছে বা যিনি কেয়ার গিভার, তিনি যেমন অ্যাওয়ার হচ্ছেন, এবং তার সাথে সাথে তিনি কিন্তু তার পারিপার্শ্বিকে যারা রয়েছে তাদেরকেও অ্যাওয়ার করতে সাহায্য করছেন যে তাদের ডায়াবেটিস হলে কি করা উচিত, কার কাছে যাওয়া উচিত, বা তাদের পার্টিকুলার কোনো কাউন্সেলিং এর প্রয়োজন আছে কিনা, তিনি কিন্তু অ্যাওয়ার হতে পারছেন। এবং তাদেরকে ভ্রান্ত ধারণা দেওয়া থেকে তিনি কিন্তু আহ কোন দিচ্ছেন না। এক্সপার্টের কাছে সেই বিষয় নিয়ে আরো হ্যাঁ, উনি জানতে একদম। পারেন, সেটাও আমরা মানে এই এবং কোর্স থেকে অ্যাটলিস্ট আরো গাইডটা পাই। এটা একটা ব্যাপার, এই ভ্রান্ত ধারণা মানে এই পজিটিভিটি বা অ্যাওয়ার করার মাধ্যমে আমরা কি করতে পারছি এবং সফলভাবে যে জিনিসটা করতে পারছি, সেটা আমাদের রিভিউ থেকে আমরা দেখতে পেয়েছি যে তারা ভীষণভাবে উপকৃত হয়েছেন, এবং যে লাইফস্টাইলটার সঙ্গে তারা হয়তো চলছিলেন, সেই লাইফস্টাইলটার সঙ্গে একদিনে হবে না, কিন্তু কিছুটা হলেও তারা কিন্তু চেঞ্জ করার চেষ্টা করছেন, সেটা আমাদেরকে তারা প্রত্যেকেই জানিয়েছেন। এবং এর থেকে আমরা তাদের মধ্যে ধরুন কারোর হয়তো কমপ্লিকেশন স্টার্ট হয়েছে অনেক বেশি ধরনের, তো তিনি কিন্তু অ্যাওয়ার হতে পারছেন যে হ্যাঁ, এই সিমটমসটা, এই ধরনের আমার মধ্যে যদি সমস্যা দেখা যায়, তো এটা কোনো সাধারণ সমস্যা নয়। এবং তিনি কিন্তু অ্যাওয়ার হচ্ছেন যে এই সমস্যাটার জন্য অবশ্যই আমাকে মেডিকেল হেল্প নিতে হবে। অর্থাৎ কিনা আমি তার যে কমপ্লিকেশন গুলো রয়েছে, বা যে কমপ্লিকেশন গুলো ডায়াবেটিসে হয়, টাইপ 1, টাইপ 2 বা আদার যেসব জিডিএম,
তো এই ডায়াবেটিস গুলোতে যে যে ধরনের কমপ্লিকেশন গুলো হয় আমরা সেইগুলো সম্পর্কে তাদেরকে অবহিত করি, তাতে করে তারা কিন্তু তাদের সিমটমস এবং কি হলে কি কি হতে পারে সেই ব্যাপারেও অ্যাওয়ার হন, এবং তার ফলে তারা মেডিকেল হেল্প নিতে পারেন। এবং বেসিক যে ম্যানেজমেন্ট যেটা আমরা নিজেরা করতে পারি, আমাদের পক্ষে সবসময় সম্ভব নয় যে আমরা মেডিকেল হেল্প অ্যাক্সেস করতে পারবো। আজকে আমি ডাক্তার দেখিয়ে এলাম, কালকে আমার আবার একটা সমস্যা শুরু হলো, এবং আমি আমি কিন্তু চাইলেও হয়তো সেই জায়গাটা আমি অ্যাক্সেস করতে পারবো না। তো সেই ক্ষেত্রে বেসিক কি কি ম্যানেজমেন্ট, সেলফ ম্যানেজমেন্ট, অর্থাৎ আমি আমার নিজের খেয়াল কিভাবে রাখবো নিজের যাতে করে আমি ডায়াবেটিসটাকে আমার কিভাবে আমি নিয়ন্ত্রণে রাখতে পারবো আর লাইফস্টাইলটা কি। হ্যাঁ। ঠিকভাবে মেনটেন করে আমার কমপ্লিকেশন গুলো আমি ডিলে করতে পারি, বা সেগুলো আমার যাতে না হয় আমি সেই দিকে এগিয়ে যেতে পারি। এবং যখনই ডিলে হবে তখনই কিন্তু আমি আমার লাইফস্টাইলটা যথেষ্ট ভালোভাবে মেনটেন করে চলতে পারবো। এবং কখনোই ডায়াবেটিস হয়েছে বলে আমরা কিন্তু কখনোই তাকে চোখে আঙুল দিয়ে দেখাবো না। আমরা তার সঙ্গে সে হয়তো তার ধরুন পার্টিকুলার হয়তো কোনো খাবার আমরা রেস্ট্রিক্টেড করেছি, কিন্তু আমরা যখন দিনের শেষে একসঙ্গে ডিনার করব, তার সাথে সাথে আমরাও কিন্তু চেষ্টা করব সেই রকমই একটা হয়তো যে রেস্ট্রিক্টেড পার্টটা রয়েছে সেটা আমরাও চাইবো সেই সময় অ্যাভয়েড করতে। তাতে কিন্তু সেই মানুষটিরও সেই একাকিত্বের জায়গাটা তৈরি হবে না। তো এই ধরনের যে বেসিক জিনিসগুলো বা একজন কেয়ার গিভার হিসেবে সে কিভাবে খেয়াল রাখবে যার ডায়াবেটিস হয়েছে, তাকে ঠিক ঠিক সময়ে ডাক্তার দেখানো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 3 মাস পর হয়তো তার চেক আপের ডেট ইন্টারভেলে তার টাইম রয়েছে, কিন্তু সেই মানুষটি যাচ্ছেন বছরে একবার, অর্থাৎ মানে 6 মাসে একবার। সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই কোর্সের ক্ষেত্রে যেটা আমি বুঝলাম আপনার কথায় যে ডায়াবেটিস পার্সেন্টদের কখন কিভাবে মনিটর করতে হবে, কোন কোন একদম জায়গাতে একদম। ওদের এক্সপার্টের অপিনিয়ন নিতে হবে, কোন এক্সপার্টের কাছে যেতে হবে, আমরা এবং প্রত্যেকটা সেইগুলো না এই আমরা কোর্সের ভীষণ মাধ্যমে আমরা সুন্দরভাবে গল্পের যেটাকে আমরা মাধ্যমে গল্পের আলোচনা করে মাধ্যম থাকি। আকারে সেটাকে আমরা গাইড করছি। এবং এখানে খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটি, যিনি যে ভাষায় স্বাবলম্বী যেটি বুঝতে পারেন সেরকম ভাষায়। খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আমি এখানে অ্যাড অন করতে চাই, আমরা কিন্তু এটা বেশি দিনের কোর্সটা নয়, বা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা বেসিক্যালি 5টা দিনের, এবং মাত্র 1 ঘন্টা করে সময় আচ্ছা, আপনাকে এখন দিনে বার করতে হবে। এবং আমাদের দুটো টাইম রয়েছে, একটি 3টে থেকে 4টে বিকেল, একটি সন্ধে 8:30 থেকে 9:30। যার যে সময়ে সুবিধে হবে উনি সেই সময়টি বুক করতে পারবেন, এবং যে ভাষায় উনি স্বাবলম্বী সেই ভাষাটাতে উনি চুজ করবেন। তো আমাদের এবং ফ্যাকাল্টিরা আরো সেই একটা ভাষায় জিনিস পড়াবেন, যদি সেই মনে হয়, সময়ে আপনার নেবেন, সেটি একটি খুব প্লাস পয়েন্ট এই কোর্সে। আমার মনে হয় এই কোর্সে আর কি কি আছে সেটাকে নিয়ে আমার আর মনে একটা হয় জিনিস আমি হ্যাঁ। একটু বলতে চাই, হয়তো আমরা অনেকেই আছি যে এখনো স্মার্টফোন ইউজ করতে, যাদের বড় ফোন রয়েছে তারা হয়তো ইউজ করতে সেইভাবে খুব একটা সক্ষম নই, কিন্তু এক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা যে মাধ্যমে ব্যবহার করে থাকি, যে মাধ্যমে ভিডিও কলিং এর মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, সেটা খুব সহজ মাধ্যম। এবং আপনারা যদি নাও পারেন আমরা কিন্তু সবসময় আপনাকে সাহায্য করব যে আপনি কি ভাবে সেই কোর্সে জয়েন হতে পারবেন। এটি অনেকের ক্ষেত্রেই হয়তো একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যে অনলাইনে হচ্ছে তার মানে আমরা অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু একেবারেই তা নয়। ওকে, ধন্যবাদ সুকন্যা আমাদেরকে খুব সুন্দরভাবে কোর্সটি সম্পর্কে বোঝানোর জন্য। আশা করছি যারা যারা আপনারা ইচ্ছুক, আমাদের ফেসবুক পেজ বা যে ফোন নাম্বারগুলো আমরা দিলাম, আপনি ফেসবুক পেজেও আমাদের আম, পাবেন, আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে আপনারা সেখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত আরো জানতে পারেন। এবং আজকের আমি আমরা একটু অ্যাড অনেকখানি সময় করতে আমরা চাইবো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ কাজল, আমি একটু অ্যাড করতে চাইবো। ধরো একটা জায়গা বা একটা টাইম বা ফেজ ছিল, বা হয়তো এখনো আছে, ডায়াবেটিস ইকুইভ্যালেন্ট টু ডিপেন্ডেন্সি। হুম তো হুম এই ডায়াবেটিকসরা ডিপেন্ডেন্ট না হয়ে যে ইন্ডিপেন্ডেন্টলিও যাতে চলতে পারে, ওভারঅল একটা যে তাদের আইডিয়া দেয়া বা
হুম বলো হুম ম্যানেজ করা, বা কেয়ার গিভাররাও ভাবতেন ও আমি বাড়ির লোকটাকে কি করে টেক হুম কেয়ার করব, হুম কি হুম করব। হুম 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 তো এই যে অনেক ধরনের পরিস্থিতি, একদম এটা কিন্তু প্রত্যেকটা ডায়াবেটিক পার্সন যারা আছেন, বা যারা বাড়িতে, যাদের বাড়িতে এরকম রয়েছে, তাদের একটা কমন একটা জায়গা, প্রত্যেক দিনের এটা বলতে পারো যে হুম জীবনযাত্রার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। তো আর্ট অফ লিভিং নামটাই এতটা সুন্দর, মানে আমার প্রথম যেটা মনে হয়েছিল যে আর্ট অফ লিভিং নাম কেন, তো কোর্সটা করার পরে সেটা বোঝা গেল যে ইয়েস, ইজ অ্যাকচুয়ালি দ্য আর্ট or the way we are actually Yes. channelizing those person একদম for a আর্ট অফ proper বেটার, living, একদম হ্যাঁ বেটার বেটার লিভিং, লিভিং এবং একদম ইন্ডিপেন্ডেন্ট একদম লিভিং, এটা কিন্তু ভীষণ ইন্ডিপেন্ডেন্টলি, জরুরি। একদম একদম। সেটাই করা উচিত, কারণ প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা ইন্টারাকশন গুলো দিনে, কিন্তু খুব ন্যাচারাল এবং খুব বাস্তব থাকে। হ্যাঁ হ্যাঁ, যারা এবং পার্সন, সেখানে যারা আপনি নিজের পার্টিসিপেন্ট হন, ডায়াবেটিস সম্বন্ধে কেউ একদম যদি চান বলতে পারেন, সেটা অবভিয়াসলি আমরা কারোর নাম বা আপনার ডায়াবেটিস নিয়ে আপনি যদি বলেন যে মানে কখনোই সেটা আগে আমরা এক্সপোজ করব না বা কিছু, তো আপনি যদি নিজের কোনো ডায়াবেটিসের কোনো সমস্যা থেকেও যদি আপনি আলোচনা করতে চান, আমরা সরাসরি এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে বা এই কোর্সের মাধ্যমে সেটাও কিন্তু আলোচনা হওয়ার একটা সুযোগ। তো আশা করছি যারা ইচ্ছুক তারা যোগাযোগ করবেন। এবং সবার শেষে আমি যেটা বলতে চাই যে যেটা আমরা আজকে খুব বেসিক ওয়েতে যেটা আমরা বোঝানোর চেষ্টা করলাম, যে দৈনন্দিন খাদ্য তালিকা মানে যখন প্ল্যান করা উচিত, এবং দৈনন্দিন খাদ্য তালিকা এমন সুন্দরভাবে প্ল্যান হওয়া উচিত যেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে যেন অবশ্যই সাহায্য করে। তো সেই কারণে আমি যা ইচ্ছে খেলামের বদলে একটি সুন্দর খাদ্য তালিকা, যেটি আপনি কি পছন্দ করেন না পছন্দ করেন সেই সমস্ত কিছু মাথায় রেখে আপনার ক্লিনিশিয়ান বা ক্লিনিক্যাল যারা নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদ, তারাই আপনাকে সুন্দর প্ল্যান বানাতে পারেন, এবং আপনার পছন্দ অপছন্দকে মাথায় রেখে। তো প্লিজ আপনারা সেই ধরনের প্ল্যান বা সেই ধরনের খাদ্য তালিকা দৈনন্দিন জীবনে আপনারা অ্যাপ্লাই করুন, যাতে আপনার ডায়াবেটিসটাকে ওয়েল কন্ট্রোলে রাখা। আমরা এখন বলি শুধুমাত্র ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখা মানেই হচ্ছে আমরা কমপ্লিকেশনকে কমাতে পারি। আমরা চেষ্টা করব যারা আমাদের মতন এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে যারা আমরা কাজ করি, বা যারাই ডায়াবেটিস এডুকেটর আমরা কাজ করছি ডায়াবেটিস ফিল্ডে, আমাদের এখন টার্গেট যে মানুষের মধ্যে, ডায়াবেটিস পার্সনের মধ্যে যাতে লেস কমপ্লিকেশনস বা ডিলে দ্য কমপ্লিকেশন বা কমপ্লিকেশনকে আটকানোর যেন আমরা একটা জায়গা বা চেষ্টা আমরা করে যেতে পারি। তো ধন্যবাদ সকল প্যানেলিস্টদেরকে আজকে আমাদের সাথে থাকার জন্য। আর এখন আমরা বুঝতেও পারিনি, প্রায় দীর্ঘ 1 ঘন্টার উপর আমরা আলোচনা করেছি। এবং সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই যে এত ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আর ধন্যবাদ সমস্ত প্যানেলিস্টদেরকে, রিম্পা ম্যাম, অরিত্র এবং সুকন্যা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এবং সকল দর্শক বন্ধুদেরকে আজকের জন্য শুভরাত্রি। আমরা আগামী শনিবার আমরা টাইপ 1 ভার্চুয়াল স্কুল নিয়ে আমরা আসবো। এখানে শুধুমাত্র টাইপ 1 ডায়াবেটিস বন্ধুরাই নয়, বাকি সবাই আপনারা ফেসবুক লাইভে জয়েন করতে পারেন, আরো জানতে পারেন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে, নমস্কার। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।